ক্যামেরাতে দিচ্ছে ভাই। ঠিক আছে। এই তোমাদের কত মানুষের যে নাম পড়ে ফেলছে জানো? তোমরা তো শুনলা না, যার যার নাম পড়ছি। হ্যাঁ ঠিক আছে রাফা, থ্যাংক ইউ। এবার কি শুনতে পাচ্ছি সবাই? তোমাদের অনেকের নাম পড়ে ফেলছে। নওরিন, নোমান, জাকিয়া, সাকিব, আব্দুল্লাহ, লাবণ্য, এই যে নামগুলো আবার পড়ে ফেলছে। তো যাই হোক, আমি আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর বলো তো পড়াশোনার কি অবস্থা, কেমন পড়াশোনা চলছে? একজন লিখছে আমার নামই খালি আসে না, কিন্তু নামটা চলে গেছে। তো যাই হোক ভাই, প্রতিদিনকার মতো আমরা যেটা করি, তোমার হচ্ছে পুরাতন ক্লাসটা একটু রিভিউ করে দিই, তারপরে হচ্ছে আজকের ক্লাসটা দিয়ে আমরা শুরু করি। এবং তোমাদের ক্লাসে, গত ক্লাসের না তার আগের ক্লাস, অনেক গল্প টল্প করছিলাম আর কি। আজকে হচ্ছে আমরা এই চ্যাপ্টারের আজকে এক্সট্রা ক্লাস হচ্ছে 2। দেখো, শিক্ষকের সব টিচারকে বলে দেওয়া আছে বা আমরা বলে দিচ্ছি যে কোনো ক্লাসে যদি আমাদের কাছে মনে হয় এক্সট্রা ক্লাস দরকার হবে, আমরা এক্সট্রা ক্লাস নিব। কিন্তু কোথাও তোমাদের যেন হতেছে তাড়াহুড়ো করে শেষ করে না দেওয়া হয়। এটা আমাদেরকে স্ট্রিক্টলি প্রত্যেকটা টিচারকে আমরা বলে দিচ্ছি যে কোনো ক্লাসে কোনো স্টুডেন্টের সমস্যা রেখে তাড়াহুড়ো করে আমরা সিলেবাস শেষ করব না। স্মুথলি সুন্দর মতো সিলেবাস শেষ করব। এবং তোমাদের সুন্দর মতো একটা চ্যাপ্টার শেষ করায়, একটা সুন্দর মতো প্র্যাকটিস করাতে আমরা মানে একেবারে একেবারে দৃঢ় প্রতিজ্ঞ। এইখানে কোনো কম্প্রোমাইজ চলে না। সো আমি কিন্তু 2টা এক্সট্রা ক্লাস নিয়ে নিচ্ছি অলরেডি। তারপরে তোমাদের এই যে কোয়ার্টারের যে সিলেবাস, সেই সিলেবাস যদি আমাদের কাছে কখনো মনে হয় কোনো কোয়ার্টার একটু কনজেস্টেড হয়ে যাচ্ছে, মানে হচ্ছে এই কোয়ার্টারে আসলে অনেক বেশি পড়ানো হইতেছে, আমরা ওটা চেঞ্জ করে অন্য কোয়ার্টারে পাঠিয়ে দিব। তাহলে তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে আমাদের সাথে আগানো। আমরা যেভাবে যতটুকু পড়াই পড়তে বলি, যেদিন পড়তে বলি, ওই দিন অতটুকু তোমার কাজ হচ্ছে পড়াশোনা করা। এই হচ্ছে তোমাদের কাজ। তো তোমরা তোমাদের কাজটা করো, আমরা আমাদের কাজটা করি, দেখবা ইনশাল্লাহ খুব সুন্দর মতো পৌঁছে যাব। আরেকটা জিনিস, তোমাদের অনেকেরই হয়তো কলেজের সিলেবাসের সাথে আমাদের এই শিক্ষক সিলেবাসটা হয়তো মিলতেছে না। এবং আমি এটা জানি যে হয়তো মিলছে না। তোমার কলেজে হয়তো সেকেন্ড পেপারের কোনো একটা চ্যাপ্টার পড়াচ্ছে, অথবা তোমার কলেজে হয়তো অন্য কিছু পড়াচ্ছে, এটা হতে পারে। এটা বিশ্বাস করো কোনোদিন মিলবে না। মানে এখানে একটা প্যারাডক্স কাজ করে, বুঝছো? প্যারাডক্স, প্যারাডক্সটা কি আমি একটু বলি। প্রথমত ভাইয়া, যদি কলেজের সিলেবাসের সাথে না মিলে, তাহলে আমি শুধু কলেজেই পড়বো, শুধু কলেজেই পড়বো, বাইরে আমি কোথাও পড়বো না, শিক্ষার মতো এরকম কোনো প্রতিষ্ঠানে পড়বো না। তুমি সেটা করে না পারবা না। কেন পারবো না? বাংলাদেশে হাতে গোনা কয়েকটা কলেজই আছে যেখানে শুধু ক্লাসের উপর ভরসা করে থাকা যায়। আসলেই থাকা যায় না। ম্যাক্সিমাম কলেজে ওইভাবে পড়ায় না দায়িত্ব নিয়ে, অথবা তোমাদের পড়াশোনা নিয়ে এত সুন্দর করে হয়তো বুঝায় না, তোমাদের মতো করে হয়তো হয় না। কারণ কলেজে তুমি ভরসা করে রাখতে পারছো না। তাইলে আমি কলেজের উপর ভরসা করে বাংলাদেশে কোনো স্টুডেন্ট আসলে থাকে না, কোনো স্টুডেন্ট থাকে না। তো কাহিনী হইতেছে, যেহেতু আমি কলেজের সাথে ভরসা করে রাখতে পারছি না বা কলেজের ক্লাসটা ঠিক মতো বুঝতে পারছি না, তাহলে আমাকে অবশ্যই বাইরে কোথাও হেল্প নিতে হচ্ছে। সেটা শিক্ষক হোক, তোমার বাসায় টিচার রাখা হোক, অফলাইনে কোনো টিচার হোক, এরকম কোনো হেল্প নিতে হচ্ছে। এবং দেখো, এক এক কলেজে এক এক সিলেবাস ফলো করে। তো তুমি যেখানে বাইরের হেল্পটা নিচ্ছ, কোনোভাবে কোনোদিন সব কলেজের সিলেবাস তো মিলানো রেখা সম্ভব না, তাই না? আমরা কিন্তু কি কি রাখছি? আমরা রাখছি হইতেছে গুণগত রসায়নের প্রথম অর্ধেক। প্রথম অর্ধেক মানে হচ্ছে ইসের আগ পর্যন্ত, দ্রাব্যতার আগ পর্যন্ত। এরপরে তোমাদের শুরু হবে পরিবেশ রসায়ন। কারণ ম্যাক্সিমাম কলেজে আসলে এই সিলেবাসটা ফলো করে। তো যদি কখনো কলেজের সাথে না মিলে, এত হতাশ হওয়ার কিছু নাই। আমরা তো পড়বো ওটা সামনে, তাই না? ওটা সামনে পড়বো। তোমাদেরকে রেকর্ড ক্লাস দিয়ে দেওয়া হচ্ছে, অ্যানিমেশন ক্লাস দিয়ে দেওয়া হচ্ছে, একটু ম্যানেজ করো এখন। এবং এই বৃহত্তর স্বার্থে, সুন্দর মতো একটা চ্যাপ্টার শেষ করার স্বার্থে, এই কলেজের একটা পরীক্ষা ক্ষুদ্রতর স্বার্থে আমরা ক্ষুদ্রতর স্বার্থ ত্যাগ করতেই পারি। যেমন ধরো, অনেকে বলতে পারো কারো কলেজে এখন দ্রাব্যতা পড়াচ্ছে, এখন আমি আমাদের দ্রাব্যতা শুরু করলাম, তখন আবার পরিবেশ রসায়ন কারো কলেজে মিলবে না। এই জন্য আমরা আসলে সেভাবেই ডিজাইন করছি যেন ম্যাক্সিমাম কলেজ কভার করে। আমরা সেভাবে ডিজাইন করছি যেন ম্যাক্সিমাম মানুষের, এবং প্রত্যেকটা জিনিসের একটা সিকোয়েন্স তো থাকে, তাই না? সিকোয়েন্স থাকে মানে হইতেছে এই চ্যাপ্টারের কনসেপ্ট ওইখানে কাজে লাগে, ওইখানকার কনসেপ্ট ওইখানে কাজে লাগে, সেভাবে আমরা রাখার চেষ্টা করছি। এবং যদি কারো কলেজের সাথে না মিলে, আমি বলবো প্রথমত জিনিসটা নিয়ে হতাশায় পড়ো না। হতাশা তোমাকে আসলে পড়াশোনা থেকে দূরে ঠেলে দেয়। জিনিসটাকে একসেপ্ট করো। করে কলেজের পরীক্ষায় তো তোমার এখন কনসার্ন, এমন তো না যে আমরা কোনো কিছু বাদ দিয়ে পড়াবো, আমরা সবই তোমাকে পড়াবো। তো কলেজের যে পরীক্ষাটা হচ্ছে, সেই পরীক্ষাটা কলেজে যা পড়ায় সেই পড়াটা দিয়ে কোনো মতে সামলাও। যদি এমন হয় তুমি সারা জীবন টপ নচ পরীক্ষা দিয়ে অভ্যস্ত, কিন্তু এই পরীক্ষাটা মন মতো হয়নি, কারণ তুমি তো শিখো তোমাকে ওইটুকু এখনো পড়াই নেই,
যদি এরকম হয় তাহলে আঙ্কেল আন্টিকে আমার কথা বললো বা আমাকে বললো যে ঠিক আছে ভাইয়া আম্মু তো বাসায় রাগ করতেছে বা আব্বু বাসায় রাগ করছে, আমরা কথা বলবো, কোনো সমস্যা নেই। আর আঙ্কেল আন্টিদের জন্য আমি বলতে চাই, যদি কোনো আঙ্কেল আন্টি এখানে শুনে থাকেন একটু আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। কারণ হয়তো আপনার ঘরে ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট একজন, আপনি একজনের খবর জানেন, কিন্তু আমাদের সাথে ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট আছে 8-9 হাজার। সো আমরা 8-9 হাজারের খবর রাখি। সো স্কুলে যেমন সারা দেশে একই বই একই তালে চলে, হাফ ইয়ারলি পরীক্ষাতে বা প্রথম সাময়িক পরীক্ষাতে সবাই একই সিলেবাসে পড়ে, কলেজে এটা হয় না, এক এক কলেজে এক এক সিলেবাস অনুযায়ী পড়ানো হয়। আর একটা স্টুডেন্ট 2-3 জায়গায় ক্লাস করলেও সে পড়া বুঝে এক জায়গার। তুমি দেখবা তুমি যখনই আসলে আমার ক্লাস করে একবার অভ্যস্ত হয়ে যাবা, আমি বলছি না যে আমি অনেক ভালো ক্লাস নেই, কিন্তু যখন তুমি আমার ক্লাস করে একবার অভ্যস্ত হয়ে যাবা, কেমিস্ট্রি দেখবা তোমার অন্য কারো কথা কথা কেন জানি মাথায় ঢুকবে না, দেখবে এরকমটা হবে। বা যখন তোমার শাওন ভাইয়ের পড়ানো ভালো লেগে গেছে বা এনাম ভাইয়ের পড়াটা ভালো লেগে গেছে, তখন দেখবো অন্য কারো পড়া কেন জানি হচ্ছে না, যায় না, এটা হয়। তুমি হয়তো অন্য কারো ক্লাস করো, তোমার হয়তো বাসায় টিচার রাখা আছে, কিন্তু একজনের পড়া একবার মনের মধ্যে ঢুকে গেলে তার পড়াটাই লাগে, এরকম কেন যেন একটা ব্যাপার আমাদের মধ্যে কাজ করে। এখন তুমি যেহেতু শিখতে পড়ছো, আন্টিদেরকে বলতেছে যে শিখতে ও আসলে এমন হতেই পারে যে ওর কলেজের সিলেবাস আর শিখর সিলেবাসটা মিলছে না, এটা হতেই পারে। এই জন্য স্কুলে সবাই যে টপার সে কলেজে গিয়ে প্রথম পরীক্ষা একেবারে টপ হবে, এটা সবসময় নাও হইতে পারে, এরকম হতেই পারে। তো আঙ্কেল আন্টিদের বলবো এটাকে একটু একটু বুঝবেন যে ওর সিলেবাসটা আসলে মিলতেছে না। আর শিখো আসলে সম্ভব না, একই সাথে আমরা 3-4টা চ্যাপ্টার শুরু করে তো শেষ করতে পারবো না। তো আঙ্কেল আন্টিদের জন্য বলতেছি ওদেরকে শুরুতে এত প্রেশার দিয়েন না, একটু সময় দেন, ওকে শেখার সময় দেন। এখন শিখতে পারলে মেইন পরীক্ষাটা, এইচএসসি পরীক্ষা বলি, অ্যাডমিশন পরীক্ষা বলি, এই পরীক্ষাগুলো তো ভালো করতে পারবে। ওই পরীক্ষাতে ভালো করার স্বার্থে আমরা এখানে তাড়াহুড়ো করে শেষ না করে আমরা আস্তে ধীরে আগাই, সময় নিয়ে আগাই, রুটিন করে অনুযায়ী আগাই, দেখবো ভালো কিছু হবে। কোয়ান্টাম মেকানিক্স কবে শেষ হবে? আজকে কোয়ান্টাম মেকানিক্স এর লাস্ট ক্লাস। এরপরে আমরা একটা ক্লাসে সিকিউ সলভ, একটা ক্লাসে এমসিকিউ সলভ, একটা ক্লাসে অ্যাডমিশন প্রবলেম সলভ করব। সবাইকে আমার কথা বুঝছি? যে কলেজ পরীক্ষার উপর ফোকাস করে ওইটার পেছনে দৌড়ায়ও না, ওইটার পেছনে দৌড়াতে গেলে খালি টায়ার্ড হয়ে যাবা। ওকে, সো এক্সট্রা ক্লাস 2 প্রতিদিনকার মতো আমরা আগের ক্লাসটা একটু রিভিউ করে আসি। দেখো তোমাদেরকে শুরু করছিলাম হচ্ছে বর্ণালী। বর্ণালীকে ইংলিশে স্পেকট্রাম বলা হয়। ওকে, স্পেকট্রাম মানে অনেকগুলো বর্ণ একসঙ্গে থাকলে সেটাকে আমরা কি বলি? বর্ণালী বলি। ওকে, ভালো কথা। ভাইয়া কোন বই কিনবো? তোমার কাছে ভাইয়া যে বইটা সহজ লাগে সেই বইটাই কিনো। মানে বইটা আসলে ম্যাটার করে না যে আমি অমুক বই পড়ি তমুক বই পড়ি, বাট আমার কাছে কবির স্যারের বইটা অথবা লিঙ্কন স্যারের বইটা ইজি লাগে। এই জন্য আমি সবাইকে, যারা প্রথমে কিনে, আমি সবাইকে এই দুইটা বই সাজেস্ট করি। বা এর মানে এই না যে হইতেছে তোমাকে কবির স্যারের বইটাই পড়তে হবে বা ওই বই না পড়লেই হবে না, এমন কোনো কথা নেই, তুমি যে কোনো একটা নিতেই পারো। হাজারি স্যারের বই থাকলেও কোনো সমস্যা নেই, কবির স্যারের বই থাকলেও কোনো সমস্যা নেই, লিঙ্কন স্যারের বই থাকলেও কোনো সমস্যা নেই, আমরা কোনো কিছু আসলে বাদ দিয়ে এখানে যাই না। তো বর্ণালী মানে কি? বর্ণালী মানে হইতেছে যে কোনো বস্তু যখন হইতেছে কি বলে আলো শোষণ করে বিকিরণ করে, এখানে ব্যাপারটাকে আমরা বর্ণালী বলি। এখন শোষণ বর্ণালী মানে কি? বস্তু নিজে আলোর উৎস না, সে অন্য আলো ধার করে আমাদেরকে পাঠায়। আর বিকিরণ বর্ণালী মানে বস্তু নিজের আলো উৎস। এরপরে তোমাদেরকে কমপ্লিমেন্টারি কালারটা শিখাইছিলাম। কমপ্লিমেন্টারি কালারে কি ছিল? কোনো বস্তু যে রংটা শোষণ করে সে তার কমপ্লিমেন্টারি রংটা বিকিরণ করে। সো ভায়োলেট শোষণ করলে ইয়েলো বিকিরণ করে, অরেঞ্জ শোষণ করলে ব্লু বিকিরণ করে, তোমাদেরকে এইগুলো শেখানো হয়েছিল। তারপরে বলছিলাম যে তোমাদের এই যে কয়েকটা রঙের ওয়েভলেন্থটা একটু মুখস্থ করতে, ওয়েভলেন্থটা একটু মনে রাখতে বলছিলাম। তারপরে আমরা দেখছিলাম হইতেছে কয়েকটা ইকুয়েশন দেখছি, এগুলো তোমরা অলরেডি জানো। তারপরে তাড়িৎ-চুম্বক বর্ণালী কোনটা কি কাজে লাগে সেগুলো হইতেছে আমরা একটু দেখার চেষ্টা করছিলাম। ঠিক আছে? পারমাণবিক বর্ণালীর ক্ষেত্রে বলছিলাম ইলেকট্রন শক্তি শোষণ করলে উপরে যায়, ইলেকট্রন শক্তি বিকিরণ করলে নিচে আসে। এবং তোমাদেরকে আমি রিডবার্গের ইকুয়েশনটা প্রতিপাদন করে দেখাইছিলাম যে 1/λ সমান RH ইন্টু 1/n লো তার স্কোয়ার মাইনাস 1/n হাই তার হচ্ছে স্কোয়ার। ওকে, এইটুকু আমাদের গত ক্লাস ছিল। তাহলে গত ক্লাসের যে কাহিনীটা, সেই কাহিনী যদি আমরা বলি, তোমরা এই ইকুয়েশনটা আমরা শেষ করছিলাম 1/λ সমান RH ইন্টু 1/n লো তার স্কোয়ার মাইনাস 1/n হাই তার স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। ওকে, এই হচ্ছে আমাদের ইকুয়েশন ছিল। এবং বলতেছিলাম এখানে RH এর মান কি? RH এর মান আমরা যদি CGS এ নেই তাহলে থাকে 10, 96,
78/সেন্টিমিটার। এবার আসি 1/λ। এইটার আবার আরেকটা পরিচয় আছে, বুঝছো? 1/λ-কে বলা হয় হইতেছে 1/λ, এটাকে বলা হয় হইতেছে নিউ বার। নিউ বারের পরিচয় কি জানো? নিউ বারের পরিচয় হইতেছে, এটাকে বলা হয় তরঙ্গ সংখ্যা। তরঙ্গ সংখ্যা আমি বুঝাই দিচ্ছি যে নিউ বার জিনিসটাকে আগে লিখে নাও। এই ডান পাশে যে ইকুয়েশনটা লিখছে এটা কিন্তু আজকের ক্লাসের না, এটা গত ক্লাসের জিনিস। দ্রাব্যতা পরে পড়ানো হবে রাশেদুল। তানজিল বলছে কোন সময়ে কোন এককে মান বসাবো? তুমি যে কোনো সিস্টেমে বসাইলেই হয়, শুধু তিনটা ইকুয়েশন ছিল। একটা হইতেছে ভি এর ইকুয়েশন, আর এর ইকুয়েশন, ই এর ইকুয়েশন। এই তিনটা ইকুয়েশন আমরা সিজিএস বসাইতে বাধ্য। অন্য যে কোনো ক্ষেত্রে তুমি যা ইচ্ছা তাই বসাইতে পারো, বাট ম্যানেজ করে বসাইতে হবে। তোমাদেরকে একটা জিনিস দেখাই, জিনিসটা হইতেছে এইটা। আমাদের বইতে দুইটা নিউ আছে, একটা হইতেছে নিউ, একটা হইতেছে নিউ বার। দুইটার ভাই ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে নিউ হইতেছে আমরা জানি কম্পাঙ্ক, তাই না? যেটাকে আমরা ইংলিশে ফ্রিকোয়েন্সি বলি, কম্পাঙ্ক। এই হচ্ছে আমাদের নিউ। আর নিউ বার হইতেছে তরঙ্গ সংখ্যা। তোমাদের বইতে এই নামে ডাকে আর কি, তরঙ্গ সংখ্যা। কিন্তু আমি ওদের দুজনকে আরেকটু সুন্দর নামে ডাকবো। তোমাদের অনেকে দেখবা যে আব্বু আম্মু আদর করে বাবু ডাকে, কারো বাসায় হচ্ছে মানিক ডাকে, কারো বাসায় খুকা ডাকে, কারো বাসায় খুকি ডাকে। তো এইগুলো হচ্ছে ওই আদরের নাম, কম্পাঙ্ক, তরঙ্গ সংখ্যা। কিন্তু আমরা আসলে এই দুটাকে একটু বোঝার চেষ্টা করব। আমরা এই দুটাকে একটু ফিল করার চেষ্টা করব যে কোনটা আসলে কি জিনিস। ফিল করার জিনিসটা কি? কম্পাঙ্কের একক কি তোমাদের মনে আছে? কম্পাঙ্কের একক ছিল পার সেকেন্ড, বা যেটাকে আমরা হার্টজ বলি, হার্টজ। এখন ভাই কম্পাঙ্ক কি জিনিস? কম্পাঙ্ক হইতেছে এইটা, একক সময়ে তরঙ্গ সংখ্যা। দেখো মনে আছে কিনা? নর্মালি আমরা বলি প্রতি সেকেন্ডে তরঙ্গ সংখ্যা। সো একক সময়ে তরঙ্গ সংখ্যাকে আমরা বলি হইতেছে কম্পাঙ্ক। যে 1 সেকেন্ডে কতগুলো পূর্ণ কম্পন হয়, বা 2 সেকেন্ডে কি বলে 1 মিনিটে কতগুলো পূর্ণ কম্পন হয়, ইউজুয়ালি হইতেছে আমরা সেকেন্ডে বলি। সো একক সময়ে যতগুলো পূর্ণ কম্পন হয়, তরঙ্গ সংখ্যা না লিখে একক সময়ে পূর্ণ কম্পন লিখে। পূর্ণ কম্পন যতগুলো ফুল সাইকেল কমপ্লিট করে একক সময়ে, প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে, প্রতি ঘন্টায়, এরকম, সেটাকে আমরা বলি তরঙ্গ সংখ্যা, কম্পাঙ্ক। এবং কম্পাঙ্কের একংশী আমরা জানি যে হইতেছে, মনে আছে, সি সমান হইতেছে নিউ ল্যামডা। তাহলে এখানে নিউ সমান কি? নিউ সমান হইতেছে সি বাই ল্যামডা। এইটা তোমরা সবাই জানো, এটা নিয়ে আমার নতুন করে বলার কিছু নাই। এবারে সেই এইখানে কি কাহিনী হয়? এইটা হইতেছে একক সময়ে না, এটা হইতেছে একক দৈর্ঘ্যে পূর্ণ সংখ্যা, পূর্ণ তরঙ্গ। একক দৈর্ঘ্যে পূর্ণ কম্পন। ওইটা ছিল একক সময়ে। কি বলছি ভাই? এটা ছিল হইতেছে একক সময়ে কতগুলো পূর্ণ কম্পন হয় সেইটা। এটা হচ্ছে একক দৈর্ঘ্যে কতগুলো পূর্ণ কম্পন হয় সেইটা। এবং এইটার ইকুয়েশন কি? নিউ বারের ইকুয়েশন হইতেছে 1/λ। তো জিনিসটা একটু ফিল করি, চলো। ফিলটা হইতেছে এরকম, আমার কাছে ধরো আমি একটা তরঙ্গের ছবি আঁকি, এবং ধরো সেই তরঙ্গটা এভাবে সামনে আগাচ্ছে, এভাবে সামনে আগাচ্ছে। এখন আমি দেখলাম যে হইতেছে, ধরো এই তরঙ্গটা সামনে আগাচ্ছে এবং প্রতি 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন করে সেটাকে আমরা বলি হইতেছে নিউ। এই জন্য নিউ এর একক হইতেছে পার সেকেন্ড, বা এই পার সেকেন্ডকে আমরা হার্টজ বলে ডাকি, বুঝছো? একই জিনিস। আর এখানে যেহেতু একক দৈর্ঘ্যে কতগুলো পূর্ণ কম্পন হয় সেটা বের করতে বলছে, এটার একক হইতেছে পার সেন্টিমিটার। এখন দুইটা কিরকম জিনিস বোঝার চেষ্টা করো। ধরো যদি কোনো একটা তরঙ্গ তাড়াতাড়ি কাঁপে, তাড়াতাড়ি কাঁপে, তাহলে তার এই যে কম্পাঙ্ক বেশি হয়। কারণ কি? একটা নির্দিষ্ট সময় সে বেশি বেশি কম্পন সম্পন্ন করে।
আবার এখানে কি হইতেছে, যদি এটা কোনো একটা তরঙ্গ তাড়াতাড়ি কাঁপে, তাড়াতাড়ি কাঁপে মানে কি ছোট ছোট কম্পন হয়, তখন ধরো এই হইতেছে আমার এইটুকু হচ্ছে ধরো 1 সেন্টিমিটার, এই যে এইটুকু হইতেছে 1 সেন্টিমিটার। তো এইটুকু যদি 1 সেন্টিমিটার হয়, যে এই পর্যন্ত, তাহলে এখানে কয়টা পূর্ণ কম্পন হয়েছে? 1.5টা পূর্ণ কম্পন হয়েছে না, একটা এবং আরেকটার অর্ধেক। তাহলে আমি বলতে পারি এখানে আমার নিউবারের মান কত? নিউবারের মান হইতেছে 1.5 পার সেন্টিমিটার, মানে এইখানে প্রতি সেন্টিমিটারে 1.5টা পূর্ণ কম্পন হয়েছে। সো এটা হইতেছে, বিশ্বাস করো, এইটা যদি বড় হয় এইটাও বড় হয়, মানে নিউ যদি বড় হয় নিউ বারও বড় হবে, কারণ একক সময় পূর্ণকম্পন বেশি হলে একক দৈর্ঘ্য পূর্ণকম্পন বেশি হয়। কিন্তু এইটা এবং এইটা কখনোই সেম জিনিস না। সবাইকে এটুকু বুঝতে পারছি? তো তুমি এটাই বলতে পারো যে নিউ আর নিউ বার এটা সমানুপাতিক, কোনো সন্দেহ নাই, বাট সেম না। তো অনেকে যারা বুঝো নাই, আমি সংক্ষেপে একটু রিভিউ করে দেই। দুইটা সিম্বল সেম, একটা নিউ বার। একটা হচ্ছে একক সময় তরঙ্গ সংখ্যা, একটা হচ্ছে একক দৈর্ঘ্যে তরঙ্গ সংখ্যা। আবারও বলতেছি, একটা হচ্ছে একক সময় তরঙ্গ সংখ্যা, একটা একক দৈর্ঘ্যে তরঙ্গ সংখ্যা। ওকে, ভালো কথা। এখন কথা হইতেছে এটার ইকুয়েশন তুমি জানো, এটার ইকুয়েশন শিখে নাও। এটার একক হইতেছে পার সেকেন্ড বা পার সময়, এটার একক হইতেছে পার দূরত্ব বা পার সেন্টিমিটার। এবং এটা বড় হইলে এটা বড় হয়, কারণ ধরো ব্যাপারটা হইতেছে এরকম যে একক সময় বেশি বেশি কাঁপে সে একক দৈর্ঘ্য বেশি বেশি কাঁপে, আবার যে একক দৈর্ঘ্যে বেশি বেশি কাঁপে সে একক সময় বেশি বেশি কাঁপে। সো মেইন কথা হইতেছে এটা বড় হলে ওইটাও বড় হয়, ওইটা বড় হইলে এটাও বড় হয়। এখানে কোনো সন্দেহ নাই, এইটা এবং এটা অবশ্যই কি হয়, সমানুপাতে পরিবর্তন হয়, বাট দুইটা সেম জিনিস না। এবার আসি ভাইয়া, যদি তরঙ্গ সংখ্যা বলে তাইলে তো এইটাও হতে পারে এইটাও হতে পারে, কারণ এটা হচ্ছে একক সময় তরঙ্গ সংখ্যা, এটা একক দৈর্ঘ্য তরঙ্গ সংখ্যা। তাহলে তরঙ্গ সংখ্যা বললে আমরা নিউবার কেন নেই, নিউ কেন নেই না? এটা হচ্ছে প্রচলিত নিয়ম। যেমন ধরো তরল বললে আমরা পানি নেই, কিন্তু তরল কি দুধ হয় না? তুমি আমার সঙ্গে সারাদিন তর্ক করতেই পারো, শাওন ভাইয়া না তরল পানি না, তরল বলতে আমি দুধ বুঝাবো, বা তরল পানি না তরল বলতে আমি কেরোসিন বুঝাবো। হ্যাঁ, আমি তোমার সাথে আর্গু করে পারবো না, কিন্তু সবকিছুতে একটা প্রচলিত নিয়ম থাকে। যেমন তরল বললে আমরা পানি ধরে নেই। তারপরে ধরো তোমাকে বলা হলো অ্যালকোহল, অ্যালকোহল তো মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল যে কোনো কিছু হতে পারে, কিন্তু অ্যালকোহল বললে আমরা কোনটাকে ধরে নেই? ইথানলকে ধরে নেই, কারণ এটা কনভেনশন, প্রচলিত নিয়ম। সো এই যে তরঙ্গ সংখ্যা বললে, তুমি যদি আমার সাথে তর্ক করো তাহলে তুমি তর্ক করতেই পারো যে ভাই আমি একক সময়টা নিব, আমি একক দৈর্ঘ্যটা নিব না, নিতে পারো। বাট নর্মালি কনভেনশন হইতেছে তরঙ্গ সংখ্যা বললে আমরা কি নেই, আমরা নিউবার নেই। এবার কি বুঝিয়েছি কাচ্চা বাচ্চারা? তাহলে সংক্ষেপে আমি কনসেপ্টটা রিভিউ করি। তাহলে আমাদের ইকুয়েশন তুমি চাইলে এটাও মনে রাখতে পারো যে নিউ বার সমান হইতেছে আর এইচ ইন্টু 1/n লো তার স্কোয়ার মাইনাস 1/n হাই তার স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। এইটাও তুমি চাইলে মনে রাখতে পারো। আর ইকুয়েশন শিখে আসলে কোনো লাভ নাই তুমি যদি এই ইকুয়েশনটা অ্যাপ্লাই না করো। চলো আমরা কিছু ম্যাথ করব। ও আরে এই হোমওয়ার্কটা ছিল, সবাই একটু খাতা বের করো, খাতা বের করে মিলাও। হোমওয়ার্কের কথা তো ভুলে গেছি। নাইট্রোজেন, এই কে কে করছিলা হোমওয়ার্ক বলো তো? অনেকেই করছিলা। তৌফিক বলছে নিউ বার কি ল্যামডা 9-10-এ ক্লাসে নাই? হ্যাঁ, 9-10-এ যেটা তোমরা ইয়া পড়তা, এফ পড়তা, সেটা হইতেছে এখন আমরা নিউ দিয়ে পড়ি। নাইট্রোজেন 7-14 এখানে হইতেছে, তাহলে 6 আর 2 যোগ করলে কত হয়? দেখো 6 2 যোগ করলে 8 হয়, এখানে হয়েছে 7, তার মানে আমাদেরকে এখানে 1 দিতে হবে, নিচে 1। উপরে কি লাগবে? উপরে এখানে হইতেছে 11 আর 4, সো 11 আর 4 কত হয়? 11 আর 4 হয় হইতেছে 15, তাই না? 15, তাহলে আমার এখানে উপরেও কি লাগবে? 1 লাগবে। উপরে যদি 1 লাগে তাহলে এখানে আমার কি নিতে হবে? প্রোটন। এই হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের আনসার। যারা এই ক্লাসটা করোনি তারা কিছুই বুঝবে না, কিছুক্ষণ অবাক বিস্ময়ে তাকায় দেখো, দেখো কি হয়। এবারে সেইখানে দেখো কেমনে করবা। 8 আর 0 যোগ করলে কত হয়? 8। সো 8 0 যোগ করলে হয় 8, এখানে 1 আছে, তার মানে এখানে 7 হইতে বাধ্য। এই তো, এখানে যদি 7 হয়। আচ্ছা, একজন বলছে হাইড্রোজেন হবে না। এখানে আমরা তেজস্ক্রিয়তা পড়তেছি, নাম হচ্ছে মিশেল। তেজস্ক্রিয়তাতে হাইড্রোজেন বের হয় না, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এইগুলা বের হয়। আবার উপরে এখানে 16 আর 1 কত আছে? 17,
এখানে 1 আছে, তার মানে আমার লাগবে কত? 16। 7 16 মানে কি হবে? নাইট্রোজেন হবে। মার্জিয়া বলছে পি কেন? তাহসিনা বলছে পি কেন? এখানে হইতেছে প্রোটন 1 1, প্রোটন এটা ছিল না, 1 1 ছিল না। হাইড্রোজেন লেখা যাবে, হ্যাঁ হাইড্রোজেন লিখলেও হয়, বাট প্রোটন লিখো আর কি, বুঝছো? প্রোটন, কারণ কি হাইড্রোজেন একটা পরমাণু, তেজস্ক্রিয়তে তো আসলে কোনো পরমাণু বের হয় না, কি বের হয়? আলফা বিটা গামা বের হয়। সো হাইড্রোজেন লিখলে হয়, প্রোটন লিখলেও হয় আর কি, একই কথা। প্রোটনের সিম্বল কত? প্রোটনের সিম্বল 1 1 না? হ্যাঁ 1 1ই তো। এবারে সেই নিচেরটা 3 নাম্বার। 3 নাম্বার হইতেছে, দেখো এখানে 8 আর 1 কত হয়? 9। তাহলে 8 আর 1 9 যদি হয়, এখানে কত? 7 আছে, তার মানে এখানে 2 হবে। আর এখানে আছে হইতেছে 17 আর 1 যোগ করলে কত হয়? 18 হয়। তো 17 18, তার মানে এখানে আমার কত লাগবে? এখানে 4 লাগবে। সো এটা হচ্ছে হিলিয়াম আর কি। তো তুমি এখানে আলফা কণা লিখবা আর কি, এখানে 2, এখানে হইতেছে 4। হিলিয়াম লিখলে লিখতে পারো, বাট হিলিয়াম লিখাটা আসলে উচিত না। কেন উচিত না? তুমি আসলে তেজস্ক্রিয়তা পড়তেছো, বুঝছো? তো তেজস্ক্রিয়তার ক্ষেত্রে ওই হিলিয়াম লেখা, হাইড্রোজেন লেখা, এগুলো না লেখাই ভালো। যে মূল কণিকাগুলো আছে সেই কণিকাগুলো লেখা ভালো, আলফা বিটা এগুলো লিখবে এখন থেকে। হ্যাঁ যদি কেউ হিলিয়াম লিখে থাকো কোনো সমস্যা নেই, বাট এগুলোতে তুমি চেষ্টা করবা। এরপর আসি, এখানে কত? 7 আর 1 যোগ করলে কত হয়? 8। এখানে 2 আছে, তাহলে আমার লাগবে কত? 6। 6 মানে সেটা কার্বন হয়ে যাবে। 14 আর 1 যোগ করলে কত হয়? 15। এখানে আছে 4, তাহলে এখানে কত হবে? 11। সবাই মিলাই নাও যে যে করছো। পাঁচ নাম্বারে আসি। 5 নাম্বার হইতেছে যে অ্যালুমিনিয়াম। আচ্ছা, অনেকে বলতে পারে এখানে তো হাইড্রোজেন দেওয়া দেওয়া থাকলে থাকতে পারে, তুমি প্রোটন লিখবা আর কি, প্রোটন লেখাটা বেশি ভালো। 13 আর 0 13, এখানে 1 আছে, মানে এখানে কত হবে? 12 হবে। 12 যদি হয় তাহলে সেই পরমাণুতে কি থাকে? ম্যাগনেসিয়াম থাকে। আর এখানে 27 আর 1 যোগ করলে কত হয়? 28। এখানে 1 আছে, তার মানে এখানে কত হবে? 27। এই হচ্ছে আমাদের এখানকার আনসার। তারপরে আসি হইতেছে 13 এবং 27, 2 এবং 12, 2 4, এখানে 15 আছে। 13 আর 2 15, তার মানে নিচে 0 হবে। সো নিচে যদি 0 হয়, ওইখানে নাইট্রোজেন কেন লিখছেন? ইসরাত জাহান, 7 হইলে নাইট্রোজেন হবে না বাবা? কোথাও কি ভুল লিখছি আমি? আর উপরে 27 আর 4 কত? 27 আর 4 31, এখানে 30 আছে, মানে 1। 1 মানে হইতেছে নিউট্রন হবে, এটা 0 1 তো নিউট্রনের প্রতীক। এরপরে এসে হচ্ছে এইটা, দেখো এখানে আছে 7 আর 0 যোগ করলে তো 7 থাকে, এখানে 5 আছে মানে 2, আর উপরে আছে 14, এই পাশে 10 আছে মানে হচ্ছে 4। এই হচ্ছে আমাদের আলফা কণা। হিলিয়াম লিখো না আর কি, বুঝছো? দেখতে ভালো লাগে না, দেখতে দেখায় না। মানে তুমি হিলিয়াম লিখবা, হাইড্রোজেন লিখবা, এগুলো আসলে লেখা উচিত না। 8 নম্বর কি ছিল? ওকে, যাই হোক, তোমরা সবাই একটু এই প্রশ্নটা লিখে নাও। এবার একটু বলে দেই, দেখো যারা আসলে এটা করছো, অনেকের এখানে ভাই, এখানে যদি কেউ হাইড্রোজেন দাও ভুল হবে না, কেউ যদি এইখানে আলফা হিলিয়াম দাও ভুল হবে না, সবই ঠিক ছিল, সবই সমস্যা হবে না। কিন্তু যারা করনি আসলে, তাদের জন্য কিছু অশনি সংকেত আছে। তোমাদেরকে আমি শুরু থেকে বলে আসতেছি যে কেউ আসলে একদিনে আগায় না, কেউ একদিনে পিছায় না। এই যে আমি আজকে কত নম্বর ক্লাস নিচ্ছি? বোধহয় 9 নম্বর ক্লাস নিয়ে ফেলতেছি। তো এই ক্লাসগুলো যে নিচ্ছি, একটা একটা করে ক্লাস চলে যাচ্ছে। তো যারা এই হোমওয়ার্ক গুলো করছো, এটা মিন করে তুমি আসলে ক্লাসটাকে ফলো করছো, আমার সাথে সাথে আগাচ্ছ। আর যারা এই যে করো নেই, এটা কখনোই এই হয়নি, এরকম হয়নি যে হইতেছে 8 নম্বরে কি ছিল আমি তো কিছু দেখতে পাচ্ছি না, যে যা ছিল ছিল, ওটা আমরা সাদকায় জারিয়ে ছেড়ে দিছি। যারা পড়নি, করনি, এর মানে হইতেছে তুমি এটা নিয়ে আসলে ভাবোই নেই বাসায়।
এবং এটা নিয়ে আসলে ভাবো নাই মানে কি তুমি এই ক্লাসটা ইগনোর করছো। তো এভাবে তুমি যদি একদিন 2 দিন 3 দিন করে হইতেছে ইগনোর করতে থাকো, তখন দেখবা যে পিছায় যাচ্ছ। অলরেডি পিছায় গেছো অনেকে, অনেকের অনেক ক্লাস জমে গেছে। তো এই কাজটা করো না, একটু সাথে সাথে আগাও। যেদিন যতটুকু করতে বলি ততটুকু করো। আর পড়াশোনা খুব মজার কাজ, এটা তোমাকে কেউ বলতেছে না। পড়াশোনা করতে আসলে মজা লাগে না, পড়াশোনা আসলেই মজার কাজ না। পড়াশোনা করতে যদি মজা লাগতো তাহলে তো সবাই মজা লাগতো পড়াশোনা করতে। পড়াশোনা মাঝে মধ্যে নিজেকে করতে হয়, জোর করে একটু বুঝাইতে হয়। পড়াশোনা মজার জিনিস না, বাট ওর মধ্যে মজা খুঁজতে হয় আর কি। সবাই একটু এই ম্যাথটা তুলে নাও, তোমরা একটু ম্যাথ তুলে নাও, আমি একটু আসছি। ম্যাথ তুলতে তুলতে আমি চলে আসবো। প্রথম প্রশ্ন, হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন তৃতীয় শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে স্থানান্তরিত হলে যে আলোক রশ্মি বিকিরিত হয় 3 থেকে 2 এ নামছে। তরঙ্গ দৈর্ঘ্য বের করো। চলো তরঙ্গ দৈর্ঘ্য বের করি। এটাকে আমি এ নাম্বার দিলাম আর কি, এ তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে কাঁচা বাচ্চারা ফর্মুলা কি ছিল? 1/λ সমান RH, মানে 10, 96, 78। কই থেকে কই নামছে? 3 থেকে 2 এ নামছে। তো 3 থেকে যদি 2 এ নামে তাহলে এখানে কি দাঁড়ায়? 1/2 তার স্কোয়ার মাইনাস 1/3 তার স্কোয়ার। বলছিলাম যে এইখানে ছোটটা এখানে বড়টা। আর আমাদের এখানে কিন্তু কোনো জেড হবে না। জেড কেন হবে না? কারণ এটা হাইড্রোজেন বর্ণালী, তাই না? মেহেদি ভাই ক্যালকুলেটর আনতে গেছে। আমাকে একটু বলো তো এখানে 1/λ মান কত থাকে? এরপরেরটা আমি নিজে করে দিব না, এটা আপাতত তোমরা আমাকে একটু হেল্প করো। না না, 1/λ মানটা আমি জিজ্ঞেস করছি। অনেকে আনসার বলে দিচ্ছে আমি জানি, 6.56। ইসরাত জাহান বলছে 2 কেন? ইসরাত জাহান এই যে 3 থেকে, এখানে এন লো মানে হইতেছে 2, আর এন হাই মানে হচ্ছে 3। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। এটা হইতেছে 15, 2, 3, 3। 15, 2,
33.05। আচ্ছা ঠিক আছে, এটা পাইলাম, কিন্তু আমাকে তো এটাকে উল্টাইতে হবে। সো তুমি যদি এটাকে উল্টাও, ল্যামডা সমান থাকে হইতেছে এইটা 6.56 10⁻⁻⁻5 থাকে বোধ হয়, এত সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের উত্তর। এই ইজি পিজি লেমন স্কুইজি না, দেখো একদম ইজি, কিন্তু এটা বি, এটা সি। 6.56 10⁻⁻5 সেন্টিমিটার। এই 2 নম্বর প্রশ্ন, বিদে বলছে রং কি। এখন রংগুলো আসলে তুমি কিসে চিনো? তুমি রংগুলোকে চিনো হইতেছে ন্যানোমিটারে, বুঝো কিনা? রংগুলোকে চিনো হইতেছে ন্যানোমিটারে। শেখ ইব্রাহিম বলছে সেন্টিমিটার ইনভার্স 1 হবে না। না ভাইয়া, সেন্টিমিটার ইনভার্স 1 হবে না। আর এইচ এর একক হইতেছে সেন্টিমিটার ইনভার্স 1। স্প্যামিং করো না, স্প্যামিং করো না। আর এইচ এর একক পার সেন্টিমিটার, তো ওটাকে তুমি উল্টাই দিছো না, এই জন্য সেন্টিমিটার হবে। আর ল্যামডা একটা দৈর্ঘ্য, দৈর্ঘ্য তো দৈর্ঘ্য কেন পার সেন্টিমিটার হবে? তুমি যেমনি চিন্তা করো ভাই, তুমি চিনো কিন্তু হইতেছে ন্যানোমিটারে। তাহলে আমাদের প্রথম কাজ হইতেছে এই সেন্টিমিটারকে ন্যানোমিটারে নেওয়া। তাহলে কি হবে এখানে? 6.56 10⁻⁻5। জানো কিনা সেন্টিমিটার থেকে ন্যানোমিটার নিতে গেলে 10⁻7 দিয়ে গুণ করতে হয়, মিটার থেকে নিতে গেলে 10⁻9 দিয়ে গুণ করতে হয়, আর সেন্টিমিটার থেকে নিতে গেলে 10⁻7 দিয়ে গুণ করতে হয়। তুমি গুণ করলে কি পাবো জানো? 656 ন্যানোমিটার। এবার আসো যেখানে কি রং হয়, 656 ন্যানোমিটার, দেখবা এটা লাল রং হয়। লাল হয় কি নাকি হচ্ছে অন্য কিছু হয়? নাহিদ বলেন মানটা, আরে বাবা তোমরা যেসব প্রশ্ন করতেছো খুবই উইয়ার্ড প্রশ্ন করতেছো। এই মানটা কই পেলাম? এই যে এই মানটা এখান থেকে পেলাম, এই মানটা এখানে বসাইছি। একজন জিজ্ঞেস করছো যে হইতেছে হ্যাঁ আনসার হচ্ছে রেড, তাহলে আমরা 2 নম্বরের আনসারটা পেয়ে গেছি। সিটা বলছে কম্পাঙ্ক এবং তরঙ্গ সংখ্যা লিখো। তো আমরা আগে তরঙ্গ সংখ্যা, এই বলতেছে ভাই এটা যদি এস আইতে নেই তাহলে কোনো সমস্যা হবে কিনা? না, কোনো সমস্যা হবে না। এস আইতে নিলে এস এর মতো হবে, তুমি এস এর মতো করবা। এই যে মিথিলা জিজ্ঞেস করছে, সিটে আসি। তরঙ্গ দৈর্ঘ্যের মান থেকে কম্পাঙ্ক এবং তরঙ্গ সংখ্যা নির্ণয় করো। তো আগে তরঙ্গ সংখ্যা বের করি, সিটা এখানে করি। তরঙ্গ সংখ্যা সেটা কি? নিউ বার। নিউ বার সমান কি? নিউ বার হচ্ছে 1/λ। তাহলে 1/λ কে ভাই তুমি যা ইচ্ছা তুমি তাই নিতে পারো, সেন্টিমিটার মিটার তোমার যেরকম ইচ্ছা সেরকম। স্যার ন্যানো তো 10⁻7 না 10�9? এমডি বিপ্লব, একটু কান খুলে শোনো ভাইয়া, এটা তো সেন্টিমিটারে আছে। সবসময় তো সারা জীবন মুখস্থ করছো, এই মুখস্থ বিদ্যার কাজে লাগবে না। কেন মুখস্থ বিদ্যার কাজে লাগবে না? তুমি 10⁹ শিখছো, সেটা তো মিটার থেকে ন্যানোমিটারে নিতে গেলে, এই ভালো মতো শোনো, মিটার থেকে ন্যানোমিটারে নিতে গেলে 10⁹ দিয়ে গুণ করতে হয়। কিন্তু আমার তো এখানে মিটার থেকে আমি ন্যানোমিটার নিব না, আমি সেন্টিমিটার থেকে ন্যানোমিটার নিব। তো মিটার থেকে 10⁹ যদি গুণ করো, সেন্টিমিটার নিতে গেলে 2 কমে যাবে না? সো 10⁷ হয়েছে। বুঝছি কি এবার? বুঝছি এবার যে প্রশ্ন করছো। এরপরে সে যে লাল কই থেকে পাইলাম? লাল পাইলাম হতেছে, একজন বলতেছে যে 656.46। ভাই 656 656.46 আলাদা কিছু না। আচ্ছা বিপ্লব এবার বুঝতে পারছে। তারপরে আসি হইতেছে এটা লাল কেন পাইছে। তোমাদেরকে বলছি যে প্রতিটা ইয়া থেকে, প্রতিটা রঙের জন্য এক একটা তরঙ্গ দৈর্ঘ্য হইতেছে ইয়ার একটা অ্যাসোসিয়েটেড আছে। তো আমি একটু দেখি 656 আসলে কোন রং। এগুলো আমার নিজেরও মনে থাকে না আসলে। 656 656 রেড। একজন বলতেছে ভাই জেড স্কোয়ার ছিল না, এই যে বলতেছো জেড স্কোয়ার ছিল, ভাই এই পরমাণুটা কি হাইড্রোজেন না? যেহেতু পরমাণুটা হাইড্রোজেন, সো হাইড্রোজেন যদি পরমাণু হয় তাহলে তার জন্য তো জেড এর মান 1। সো জেড এর মান যদি 1 হয় তাহলে তো 1 এর স্কোয়ার তো আসলে দেখানোর দরকার নেই, তাই না?
এবার আসি নিউ বারের মান 1 বাই ল্যামডার ভ্যালু বসাও 6.56 10 টু দি পাওয়ার -5। তাহলে এখানে কি থাকে? এখানে থাকে হইতেছে, তুমি যদি এটাকে ইনভার্স করো তাহলে এটা থাকে, মানে এইটাই আসলে হইতেছে নিউ বারের মান, এত কিছু করা লাগে না। এটা থাকে হইতেছে 1523.05 এত পার সেন্টিমিটার। আর কেউ যদি এসআই তে নিতে তাহলে এটা পার মিটারে আসতো, সমস্যা নাই, একটা ভাবে করলেই হইলো। এবার এসে হচ্ছে আমাদের কম্পাঙ্ক বের করতে বলছে। সো কম্পাঙ্ক যদি বের করতে চাই তাহলে কি থাকে? কম্পাঙ্ক হইতেছে, আমরা জানি কি সি সমান হইতেছে নিউ ইন্টু ল্যামডা, তাই না? ওই যে ভি সমান এফ ল্যামডা, যে ইকুয়েশনটা আমরা পড়ছি সেই ইকুয়েশনটা। তাহলে সি সমান হচ্ছে নিউ ইন্টু ল্যামডা, ভালো কথা। এখন সি সমান যদি নিউ ল্যামডা হয়, সি এর মান কত? 3 ইন্টু 10 টু দি পাওয়ার 10। তারপরে আসি নিউ তো নিউ, আর ল্যামডা কত? 6.56 10 টু দি পাওয়ার -5। এখন অনেকে মনে করবে যে ভাইয়া এইখানে কেন আপনি 10 টু দি পাওয়ার 10 নিলেন, 10 টু দি পাওয়ার 8 কেন নিলেন না? আমরা তো মুখস্থ 10 টু দি পাওয়ার 8। 10 টু দি পাওয়ার 10 নিছে কারণ এটাকে তুমি সেন্টিমিটারে নিছো আর কি। সো যেহেতু এটা সেন্টিমিটার, সেহেতু এটা আমরা কিসে নিব? সেন্টিমিটারে নিব। তাহলে সেন্টিমিটার নিলে এখানে নিউর যে মানটা থাকে সেই মানটা থাকে হচ্ছে এইটা, 3 10 টু দি পাওয়ার 8 ভাগ হচ্ছে 6.56 10 টু দি পাওয়ার -5, 4.57 ইন্টু 10 টু দি পাওয়ার 12 এত হার্টজ। এবং এটা এসআই তো হার্টজ, সিজিএস ও হার্টজ। সো এখানে নিউ এর নিয়ে কোনো সমস্যা হয় না। ইশরাক সাদমান, তোমাদের আসলে তোমরা কখন কি প্রশ্ন করতে হয় এই জিনিসটা এখনো বুঝো না আসলে, তোমাদেরকে এই জিনিসটা শিখতে হবে। কিন্তু ধরো আম্মু এমনিতে খুব মেজাজ খারাপ করে বসে আছে, হ্যাঁ ভাইদান, তো আম্মু এমনিতেই খুব মেজাজ খারাপ করে বসে আছে, কোনো কারণে হয়তো আম্মুর মন মেজাজ খারাপ। তখন তুমি আম্মুরে গিয়ে বারবার এরকম জিজ্ঞেস করতেছো যে আম্মু ওইখানে একটা কুকুর দাঁড়ায় আছে, ওইখানে একটা কুকুর দাঁড়ায় আছে, ওইখানে একটা কুকুর দাঁড়ায় আছে। তো কখন কি বুঝতে হয় সেটা তো আসলে আমাদেরকে বুঝতে হবে কি বলতে হয়। এখানে আমি ক্যালকুলেশন করাচ্ছি, ম্যাথ করাইতেছি, ও আমার একটা প্রশ্ন করেই যেতেছে, ভাই এই চ্যাপ্টার শেষ করতে আর কয়টা ক্লাস লাগবে, এই চ্যাপ্টার শেষ করতে আর কয়টা ক্লাস লাগবে। তো এগুলো আসলে যখন তোমাদের সাথে তো আমি এমনিতেই অনেক গল্প স্বল্প করি আর কি, তখন এই প্রশ্নগুলো করতে হয়। এখন তুমি যে হুট করে মাঝখান দিয়ে একটা প্রশ্ন করে ফেলবা যে হইতেছে এইখানের কয়টা প্রশ্ন লাগবে, না এটা আসলে উচিত না। ও এখানে হচ্ছে একটু ক্যালকুলেশনে ভুল হয়েছে আর কি, ওই যে ওর ইয়া দেখতে গিয়ে, কমেন্ট দেখতে গিয়ে ক্যালকুলেশনে ভুল হয়েছে, 10 টু দি পাওয়ার 14 হবে। ওকে, তাহলে শুরু থেকে বলি। হাইড্রোজেন পরমাণুতে একটা ইলেকট্রন তৃতীয় শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে নামলো, ভালো কথা। আমাকে বলছে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। সো 1 বাই ল্যামডা সমান আর এইচ 1 বাই এন লো তার স্কোয়ার মাইনাস 1 বাই এন হাই তার হচ্ছে স্কোয়ার। ওকে, ভালো কথা। এরপরে দেখছি আমি হচ্ছে আর এইচ এর ভ্যালু বসাইতেছি, বাকি ভ্যালু বসাচ্ছি পার সেন্টিমিটার নিচ্ছ। তুমি এটা সেন্টিমিটারে নিলে এটা সেন্টিমিটারে বের হবে, এটা মিটারে নিলে এটা মিটারে বের হবে, জ্যাম নিচ্ছে তুমি আমনে করো আর কি। এরপরে আসে হইতেছে বিয়ে নাম্বার, আমাকে বলছে কোন রং হবে। রংটা নিয়ে তো বদার্ড হয়ে না আসলে, রংটা রঙের মতো থাকুক, লাল রং হয় এটা নিলে। আর তারপরে আমরা দেখছি তরঙ্গ সংখ্যা কত, আর হইতেছে তরঙ্গ দৈর্ঘ্য কত। তারপরে হইতেছে এই প্রশ্নটা লিখে নাও। ম্যাথ তোলা হলে সবাই একটু বলবা 2 নাম্বার ম্যাথটা কেন করিনি, কারণ আছে। সিনথিয়া বলছে আর এইচ এর মান কি মুখস্থ? হ্যাঁ, আর এইচ এর মান মুখস্থ, মুখস্থ করতে হবে আর কি, গত ক্লাসে ছিল না বোধহয়।
ওকে, লিখে কমপ্লিট। চলো দেখি একটা একটা করে। লিথিয়াম 2+ আয়নের উত্তেজিত ইলেকট্রনটি। এই লিথিয়াম 2+ মানে কি? লিথিয়াম 2+ মানে হইতেছে আমাদের এখানে একটা ইলেকট্রন আছে আর কি, তিনটা ছিল, সে হইতেছে একটা ছেড়ে দিছে। এন শেল থেকে কে শেলে বিকিরিত হলো। তাহলে কাঁচা বাচ্চা রাইজে যেমন ধরো শাহরিয়ার এখনো ওই মাথায় এই বুদ্ধি খেলে নাই, ওটা একটা ম্যাথ তুলতে দিছে, ও আমার এখন প্রশ্ন করতেছে দ্রাব্যতা পড়াবেন না। তোমরা এখনো এটা বুঝো না রে বাবা, কখন কি প্রশ্ন করতে হয়, এখনো এই আক্কেল বুদ্ধি তোমাদের হয়নি। এখন আমি না হয় শাওন ভাইয়া শিক্ষক টিচার তোমাদের ভাইয়া, যখন যা বলতেছে আমি কোনো কিছু বলতেছি না, কিন্তু প্রফেশনাল লাইফে গিয়ে যদি এইসব না বুঝো যে কি বলতে হয় কখন বলতে হয়, তখন কিন্তু দেখবা যে অনেক জায়গায় তুমি আটকে যাবা। বুঝো কিনা? শিখতে হয় কোন পরিস্থিতিতে কি বলা উচিত, কোন জায়গায় কি প্রশ্ন করা উচিত। একটা সিরিয়াস ম্যাথের মধ্যে এসে তুমি প্রশ্ন করতেছো ভাই আমাদের দ্রাব্যতা পড়াবেন না, ধৈর্য ধরো ভাই। তো কে শেল থেকে কিসে আসে? এন শেল থেকে কে শেলে আসে। তাহলে আমাদের কি কি ছিল? কে ছিল, এল ছিল, এম ছিল, এন ছিল, তাই না? তাহলে এন থেকে কেতে আসে, তার মানে হইতেছে 4 নাম্বার থেকে 1 নাম্বারে আসে। এই হচ্ছে আমাদের কাহিনী বলছে। ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, মানে ল্যামডা চাইছে, এবং এইটা খালি চোখে দেখা যাবে কিনা সেটা আমাকে বের করতে বলছে। ওকে, ভালো কথা। তাহলে আমি যদি বের করতে চাই, এখানে 1/λ, দেখো 1/λ যেরকম ছিল সেরকম সমান RH, মানে 10, 96, 78, 1/1 তার স্কোয়ার। আশা করি সবার জানা আছে কে শেলের জন্য এন এর মান হচ্ছে 1, এন শেলের জন্য এন এর মান হচ্ছে 4। ওকে, মাইনাস এখানে 1/4 তার স্কোয়ার। এই কাঁচা বাচ্চারা এবার কিন্তু জেড স্কোয়ার হবে। এবার কেন জেড স্কোয়ার হবে? কারণ লিথিয়াম আছে। লিথিয়ামের জেড কত বলো তো? হাইড্রোজেনের জন্য 1, হিলিয়ামের জন্য 2, লিথিয়ামের জন্য হচ্ছে 3, তার মানে 3 তার স্কোয়ার। ফোটন মানে আলো বাবা, ফোটন মানে আলো। তাহলে এখানে থাকে হতেছে 10, 96, 78 ইন্টু 1 মাইনাস 1/16 ইন্টু হচ্ছে 9। তাহলে এখানে 1/λ সমান থাকে হচ্ছে এইটা 925,408.125। কিন্তু আমাকে তো এটাকে উল্টাইতে হবে। সো আমি যদি এটাকে উল্টাই, 1 ভাগ আনসার সমান এখানে থাকে হচ্ছে এইটা 10.8 ইন্টু 10⁻⁻5 এত সেন্টিমিটার থাকে। আমি একটা আনসার পাইছি, ল্যামডা মান। সো ভাই এই একটা আনসার পাইলা, কোনো সমস্যা নেই, সেন্টিমিটারে বের হইলো আর কি। এবার আসি, যদি হইতেছে আমি কি বলে এখানে যদি হইতেছে আমি দেখাইতে চাই যে সেখানে হইতেছে চোখে দেখা যাবে নাকি চোখে দেখা যাবে না। ওকে, এখন চোখে দেখা যাবে নাকি চোখে দেখা যাবে না যদি সেটা বের করতে চাই, তাহলে কত দাঁড়ায়? তাহলে হইতেছে আমি ন্যানোমিটারে নিব, কারণ আমি কিন্তু রংগুলো চিনি সব ন্যানোমিটারে, সব ন্যানোমিটারে চিনি। তো ন্যানোমিটারে যদি নেই তাহলে থাকে হইতেছে এই যে থাকে হচ্ছে 10.8 ইন্টু 10⁻⁻5। তুমি এটাকে গুণ করবা হচ্ছে 10⁻7 দিয়ে। সো এটাকে যদি 10⁻7 দিয়ে গুণ করো তাহলে থাকে 10.8 ন্যানোমিটার। এই কাঁচা বাচ্চারা 10.8 ন্যানোমিটার কি চোখে দেখা যায়? 10.8 ন্যানোমিটার কিন্তু চোখে দেখা যায় না। সো এই ন্যানোমিটার চোখে দেখা যায় না, কারণ আমি জানি চোখে দেখা যায় কত ন্যানোমিটার। চোখে দেখা যায় হইতেছে তোমার 300 থেকে বা 400 থেকে 700। তার মানে বলতে পারি দেখা যাবে না, খালি চোখে দেখা যাবে না আর কি। এই হচ্ছে আমাদের আনসার। এটা আসলে ইউভি হয়, বুঝছো? এই যে 10.8 1 ন্যানোমিটার থেকে ইউভি শুরু হয়। তাহলে কি বললাম ভাইয়া, 1/λ আর এইচ এর ভ্যালু বসাইছি, 4 থেকে 1 এ নামছে, সো 1/1 তার 1/4। আর এখানে 3 কই থেকে আসছে? 3 আসছে হইতেছে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা। অনেকে মনে করতে পারে ভাই লিথিয়াম তো 2+ আছে, ভাই লিথিয়াম 2+ আছে আর যা আছে,
আমাদের তো দিন শেষে তো লিথিয়ামের পারমাণবিক সংখ্যা তো ফিক্স থাকে, তাই না? ওকে, যারা ন্যানোমিটারের কনভার্সন জানো না, সেটা হইতেছে এটা যে 1 মিটার সমান হইতেছে 10⁹ ন্যানোমিটার, অথবা 1 সেন্টিমিটার যদি করো তাহলে এটা দাঁড়ায় 1 সেন্টিমিটার সমান 10⁷ ন্যানোমিটার। আমি একটু আবার করে দেখি কোথাও কি কোনো ঝামেলা আছে কিনা। 10 96 78 1 মাইনাস 1/16 ইন্টু হচ্ছে 9। ওকে, 1 ভাগ হচ্ছে আনসার, এত 10.8 ইন্টু 10⁻⁻ হচ্ছে 5। হ্যাঁ ঠিক আছে, 10.8 ন্যানোমিটার আছে। পরের প্রশ্নে আসি, এটা একটু বাদ দেই। এবার সবাই একটু টাইটেল লিখে নাও, হাইড্রোজেন বর্ণালী। সবাই টাইটেল লিখো, হাইড্রোজেন বর্ণালী। আচ্ছা, হাইড্রোজেন বর্ণালীর ক্ষেত্রে কাহিনীটা কি? হাইড্রোজেন বর্ণালী হইতেছে হাইড্রোজেনের জন্য যে বর্ণালীটা হয় সেটা। এবং এই বর্ণালী বলতে আমরা কি বুঝাই? এই বর্ণালী বলতে আমরা বুঝাই হইতেছে যে কোন একটা ইলেকট্রন, তোমাদেরকে বলছিলাম যে বর্ণালী কিন্তু হইতেছে ইয়াও থাকতে পারে, কি বলে, শোষণও থাকতে পারে, বর্ণালী বিকিরণও থাকতে পারে। কিন্তু কখনো যদি শুধু বর্ণালী বলে আমরা সেখানে বিকিরণ বর্ণালী ধরে নিই। সো হাইড্রোজেনের ক্ষেত্রে অনেকগুলো শক্তি স্তর থাকে। তোমাদের অনেকেরই ধারণা যে কোন একটা পরমাণুতে শক্তি স্তর হইতেছে, আমার এখানে আনসারটা কি ভুল হয়েছে? এখানে কি যে 10.8 এটা কি কোনো কারণে ভুল হয়েছে? দেখো তো, কেউ 1080 বলতেছে। দাঁড়া একটু দেখি। 1 ভাগ আনসার, একটু দেখি কি হয়। এত 10⁷। না, ভুল তো কোথাও দেখছে না। ঠিকই আছে, ঠিক আছে, ঠিক আছে। সেন্টিমিটার, 10.80 ন্যানোমিটার। আচ্ছা, এইখানে হচ্ছে আমি একটু চেঞ্জ করে দিই, এখানে আমি এভাবে না নিয়ে যদি এভাবে নেই 1.08, এখানে এটা আসছে আর কি, বুঝছো? 1.08 10⁻⁻6 সেন্টিমিটার। সো আমরা এইভাবে করি 1.08 10⁻⁻6 সেন্টিমিটার। এবার ঠিক আছে মনে হয়, আমি বোধহয় এইটা হচ্ছে ভুল লিখে ফেলছিলাম, যাই হোক সমস্যা নেই। আচ্ছা, এবার আসি এখানে হাইড্রোজেন বর্ণালী যেটা বলতেছিলাম। সো হাইড্রোজেন বর্ণালীর ক্ষেত্রে কাহিনী হইতেছে যে আমি কয়েকটা শক্তি স্তর তোমাকে একটু দেখাই। যেমন ধরো এই হচ্ছে একটা শক্তি স্তর। এই শক্তি স্তরগুলো কিরকম? পৃথিবীতে আমরা জানি যে গোলক, তাই না? কিন্তু আমাদের কাছে কি পৃথিবী গোলক মনে হয়? আমাদের কাছে কিন্তু পৃথিবী গোলক মনে হয় না, পৃথিবী কিন্তু আমাদের কাছে সমতলই মনে হয়। কারণ কি? কারণ হচ্ছে আমরা পৃথিবীতে খুব ছোট অল্প জায়গায় নিয়ে থাকি। এখন কথা হইতেছে যে তারপরেও কিন্তু পৃথিবী গোলক, কিন্তু তুমি এই গোলকের একটা রেখারে কি হিসেবে দেখো? সরল রেখা হিসেবে দেখো। আমি এখানে যে দাগগুলো দেখাচ্ছি, এই দাগগুলো আসলে হাইড্রোজেনের শক্তি স্তর, বুঝছো? জাস্ট দেখানোর জন্য দেখাইতেছে। এবং তুমি চিন্তা করো যে হাইড্রোজেনের ভিতরে এই যে এইখানে হচ্ছে নিউক্লিয়াস আছে, বুঝছো?
মানে হাইড্রোজেনের গোল গোল শক্তি স্তরগুলো আছে না, তো গোল গোল শক্তি স্তর যদি হয় সেগুলো হইতেছে আমি লম্বা করে দেখাচ্ছি, সবাইকে এটা ফিল করতে পারো যে এইগুলো হইতেছে সব শক্তি স্তর, এটা তো বুঝো। এখন ধরো যে কোনো একটা ইলেকট্রন হাইড্রোজেন শক্তি স্তর, এটা হচ্ছে n সমান হইতেছে এখানে 1, এটা প্রথম শক্তি স্তর 1, এখানে n সমান হচ্ছে 2, এখানে n সমান হচ্ছে 3, n সমান হচ্ছে 4, n সমান 5, 6, n সমান হচ্ছে 7। এবার অনেকে বলবা যে ভাইয়া হাইড্রোজেনের শক্তি স্তর তো হচ্ছে একটা, তো এখানে এতগুলো কেন নিছেন? শক্তি স্তর আসলে একটা থাকে না, শক্তি স্তর অসংখ্য থাকে। ইলেকট্রন থাকে হয়তো একটা, যে কোনো পরমাণুতে অসংখ্য পরিমাণ শক্তি স্তর থাকে, প্রত্যেকটা পরমাণুতে অসংখ্য পরিমাণ শক্তি স্তর থাকে। এখন ধরো ইলেকট্রনটা কোনো কারণে সে উত্তেজিত হয়ে যে কোনো একটা শক্তি স্তরে গেছে, তো যে কোনো একটা শক্তি স্তরে গিয়ে সে ধরো প্রথম শক্তি স্তরে ফেরত আসছে। তো সায়েন্টিস্টরা দেখলো যে ইলেকট্রন যে কোনো শক্তি স্তরে যদি ফেরত আসে, মানে যে কোনো শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে যদি ফেরত আসে, বা দ্বিতীয়টা থেকে যদি প্রথম শক্তি স্তরে ফেরত আসে, বা তৃতীয় থেকে যদি প্রথমটাতে ফেরত আসে, সো যে কোনোটা থেকে যদি প্রথম শক্তি স্তরে ফেরত আসে, সেটা যে কোনোটা থেকে হইতে পারে। রেখাগুলো আমি একটু সুন্দর করে দিই, আমার কাছে তো তীর চিহ্ন আছে। ধরো এখান থেকে আসতে পারে, আবার হইতেছে এইখান থেকে আসতে পারে। তোমরা একটু নোট করো সাথে সাথে। এখান থেকে আসতে পারে, এইখান থেকে আসতে পারে, এখান থেকে আসতে পারে, অথবা এখান থেকে আসতে পারে। তো সায়েন্টিস্টরা দেখলো যে ভাইয়া বর্ণালীতে বা হাইড্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রনটা যেখান থেকে আসুক, যদি প্রথম শক্তি স্তরে ফেরত আসে, তাহলে সেইখানে যে বর্ণালীগুলো তৈরি হয় সেই বর্ণালীগুলোর ধর্ম অনেকটা কাছাকাছি হয়, বর্ণালীগুলোর ধর্ম একই টাইপের হয়। তখন তারা কি বললো, এটা একটা সিরিজ। তোমরা দেখছো না একটা সিরিজের মধ্যে কি থাকে, অনেকগুলো এপিসোড থাকে, এপিসোড 1, এপিসোড 2, এপিসোড 3। সো ওই একটা সিরিজে কিন্তু একটা ঘটনা প্রোগ্রেস করে, এবং তুমি যখন অন্য সিরিজে যাবা, অন্য সিজনে যাবা, তখন কিন্তু অন্য ঘটনা প্রোগ্রেস করে। তাহলে যে কোনো জায়গা থেকে প্রথম শক্তি স্তরে ফেরত আসলে যে বর্ণালীগুলো পাওয়া যায়, সেই বর্ণালীগুলোর যে সিরিজ, সেই সিরিজকে আমরা বলি হইতেছে লাইম্যান সিরিজ। LILYMEN, লাইম্যান সিরিজ। এরপরে সায়েন্টিস্টরা দেখলো যে যে কোনো জায়গা থেকে, কোথা থেকে আসছে সেটা ম্যাটার করে না, যদি দ্বিতীয় শক্তি স্তরে ফেরত আসে। যেমন ধরো হইতেছে যে দ্বিতীয় শক্তি স্তরে ফেরত আসলে এখান থেকে আসতে পারে, তারপর ধরো এখান থেকে আসতে পারে, 3 থেকে আসতে পারে, 4 থেকে আসতে পারে, 5 থেকে, মানে যেখান থেকে আসুক না কেন, যদি দ্বিতীয় শক্তি স্তরে ফেরত আসে, সেখানে যে বর্ণালী গুলো তৈরি হয়, সেই বর্ণালী গুলোকে আমরা একটা সিরিজে বলি, সেই সিরিজের নাম হতেছে বামার সিরিজ। সেটা হতেছে আমাদের বামার সিরিজ। তাহলে প্রথমটা লাইম্যান সিরিজ। সো লাইম্যান সিরিজের জন্য সবাই নামবে হইতেছে 1 নম্বর শক্তি স্তরে, বামার সিরিজের জন্য নামবে হইতেছে 2 নম্বর শক্তি স্তরে। এরপরে দেখলো যে কোনো শক্তি স্তর থেকে যদি 3-এ ফেরত আসে, সো 3-এ ফেরত আসে মানে হইতেছে ধরো এই যে এইখানে থেকে এখানে আসলো, তখন যে সিরিজটা আমরা পাই, এই সিরিজের নাম হইতেছে প্যাসচেন সিরিজ। PASCHEN, প্যাসচেন সিরিজে 3 নম্বরে ফেরত আসে আর কি। সো লাইম্যান, বামার, প্যাসচেন। এরপরে যে কোনো জায়গা থেকে যদি চতুর্থ শক্তি স্তরে ফেরত আসে, মানে হইতেছে এরকম যদি হয়, এই একটা, এই একটা, এই একটা, তাহলে সেখানে যে সিরিজ পাওয়া যায় সেটা হচ্ছে ব্রাকেট সিরিজ। এখানে হইতেছে চতুর্থ শক্তি স্তরে ফেরত আসে, যে কোনো জায়গা থেকে যদি হইতেছে এখানে ফেরত আসে, তাহলে হইতেছে লাইম্যান, বামার, প্যাসচেন, ব্রাকেট, ফান্ড, PFUND, এখানে 5। যাক আর যাচ্ছি না, আরেকটা আছে হামফ্রেস।
তাহলে কি বলছি ভাইয়া, যে কোনো জায়গা থেকে প্রথম শক্তি স্তরে ফেরত আসলে সেইখানে যে বর্ণালীগুলো পাওয়া যায় সেই বর্ণালীগুলোর সিরিজকে আমরা লাইম্যান সিরিজ বলি। 2 এ ফেরত আসলে বামার সিরিজ, 3 এ ফেরত আসলে প্যাশ্চিয়ান সিরিজ, 4 এ হইতেছে ব্রাকেট, 5 এ হচ্ছে ফান্ড, এরপর একটা হামফ্রেজ আছে, বাট ওটা আমাদের দরকার নেই। এবং এমসিকিউর জন্য কিছু কথা বলে দেই, এই লাইম্যান সিরিজটা আসলে তুমি খালি চোখে দেখবা না। এই লাইম্যান সিরিজে তৈরি হয় হইতেছে ইউভি, মানে এটা ইউভি অঞ্চলে থাকে। লাইম্যান সিরিজ খালি চোখে দেখা যায় না, এমসিকিউর জন্য মনে রাখো আর কি। বামার সিরিজটা খালি চোখে দেখা যায়, মানে এটা হচ্ছে আমাদের দৃশ্যমান। এমসিকিউতে কিন্তু খুব বেশি পরিমাণে আসে। লাইম্যান সিরিজ ইউভি অঞ্চলে পড়ে, তার মানে হচ্ছে তুমি লাইম্যান সিরিজ খালি চোখে দেখবা না। বামার সিরিজ দৃশ্যমান অঞ্চলে পড়ে, তুমি এটা দেখতে পারবা। প্যাশ্চেন হইতেছে আইআর এ পড়ে, আইআর মানে অবলোহিত ইনফ্রারেড, তুমি দেখবা না। ব্রাকেট ও আইআর, ইভেন ফান্ড ও আইআর, তারপরে যে হামফ্রেজ, সবাই হইতেছে আইআর। আসলে লাইম্যান সিরিজটা আর বাকিগুলো দেখা যায় না, শুধু বামার সিরিজটা দেখা যায়। এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট কিন্তু। সো লাইম্যান, বামার, তারপর হচ্ছে প্যাশ্চেন, ব্রাকেট, ফান্ড। সবার একটু আঁকা হইলে আমাকে একটু জানিও ঝটপটে। কেউ খুব সুন্দর করে হইতেছে তৌহিদ বলছে 8 থেকে যদি একে আসে তাও লাইম্যান সিরিজ হবে, একে আসলে লাইম্যান সিরিজ। এইবার আসি, এই ম্যাথটা একটু করে নাও। এই প্রশ্নের আনসার দাও তো। এটা করব নাকি হইতেছে এটা করব? এটা করি। প্রশ্নটা তুলো এটা। সাখাওয়াত বলছে এগুলো মনে রাখার উপায় কি? এগুলো মনে রাখার উপায় হইতেছে এগুলো প্রচুর পড়তে হবে। এখানে অলরেডি এই সিরিজটা অনেকের মুখস্থ আছে, কারণ তারা পড়ে ফেলছে। তো কোনো শর্টকাট নেই আসলে যে এই শর্টকাটে হচ্ছে তুমি মনে রাখবা। তোমাকে পড়তে হবে, তোমাকে প্র্যাকটিস করতে হবে, মেহনত করতে হবে। দ্যার ইজ নো শর্টকাট। আইআর মানে ইনফ্রারেড, অবলোহিত। ইনফ্রারেডকে আমরা আইআর বলি। আচ্ছা, এন এর কোন মানের ক্ষেত্রে হাইড্রোজেন পরমাণুর বামার সিরিজের কোন রেখার তরঙ্গ দৈর্ঘ্য 434 ন্যানোমিটার হবে? প্রশ্নটা আবার পড়ি, এন এর কোন মানের জন্য। এন এর কোন মান মানে বুঝতে পারছো? এখানে এন হাই চাইছে আর কি, বুঝছো? এন হাই সমান কত এটা চাইছে। মানে আমাকে প্রশ্নে বলছে বাবা আমার কাছে একটা বামার সিরিজ আছে, আমার কাছে একটা বামার সিরিজ আছে। দেখো বামার সিরিজ মানে কত? বামার সিরিজ মানে এন লো সমান হচ্ছে 2, কোনো সন্দেহ নাই। বামার সিরিজ তুমি যদি বলো তাহলে এন লো 2 হবে, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই। ভালো কথা। তাহলে আমাকে বলছে এন এর কোন মানের ক্ষেত্রে, এন এর কোন মানের ক্ষেত্রে মানে কি? মানে হইতেছে আমাকে কোথা থেকে আসছে সেই প্রশ্নটা আমাকে করছে। বামার সিরিজের কোন রেখার তরঙ্গ দৈর্ঘ্য 434 ন্যানোমিটার হবে, মানে ল্যামডা দেওয়া আছে। তো এই প্রশ্নটাকে তোমরা যদি সংক্ষেপে ইন্টারপ্রেট করো তাহলে দাঁড়ায় যে ভাই একটা বামার সিরিজের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। ভালো কথা। তো তরঙ্গ দৈর্ঘ্য যদি দেওয়া থাকে এটা কত নম্বর শক্তি স্তর থেকে আসছিল। সবাই কি প্রশ্ন বুঝছো? একটু কমেন্ট করো তো প্রশ্ন বুঝছো কিনা। তাহলে প্রশ্ন যদি বুঝি, আচ্ছা প্রশ্ন হইতেছে এন এর কোন মানের জন্য, মানে এন হাই কত, কই থেকে আসছে। যেহেতু আমাকে বামার সিরিজ বলছে, আমি তো একটা এন জানি, আরেকটা এন আমাকে বের করতে বলছে, সো যার তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। এখন কাঁচা বাচ্চারা ফর্মুলা কি? 1/λ সমান RH ইন্টু 1/n লো তার স্কোয়ার মাইনাস 1/n হাই তার স্কোয়ার। এখানে কি জেড স্কোয়ার নেওয়া দরকার আছে? কি মনে হয় জেড স্কোয়ার নেওয়া দরকার আছে নাকি দরকার নাই? জেড স্কোয়ার নেওয়া দরকার নাই, কারণ যখনই আমাকে বামার সিরিজ বলছে তখনই ভাই এটা আসলে কই থেকে আসছে, হাইড্রোজেন থেকে আসছে। 1/λ সেটা কত? 1/434 ইন্টু 10⁻⁻7। আমি বিশ্বাস করি আমার কাচ্চা বাচ্চারা সুপার স্মার্ট, তারা বুঝছে আমি কেন 10⁻⁻7 নিচ্ছি। এই তোমরা কি বুঝছো কেন 10⁻⁻7 নিচ্ছি? 10⁻⁻7 নেওয়ার কারণ হতেছে আমি সেন্টিমিটার বানালাম ন্যানোমিটার থেকে। আর আর এইচ কত? 10 96 78 ইন্টু 1/2 তার স্কোয়ার
মাইনাস 1/n হাই তার স্কোয়ার। ওকে, তাহলে যদি হিসাব নিকাশ করি আলটিমেটলি কি থাকে? আলটিমেটলি থাকে হইতেছে এখানে 434 10⁻⁻7 ইন্টু 10 96 78 এক ভাগ আনসার 1/4 মাইনাস 1/n হাই তার স্কোয়ার। এই মানটা থাকে হইতেছে এইটা 0.21, এই মানটা থাকে 434। আচ্ছা ঠিক আছে 434। তাহলে আলটিমেটলি থাকে হইতেছে 1/4 মাইনাস 0.21 সমান হইতেছে 1/n হাই তার স্কোয়ার। 1/4 মাইনাস হচ্ছে আনসার। তাহলে এখানে NH তার স্কোয়ার সমান থাকে হচ্ছে 5 মানে 25। তাহলে NH সমান কত থাকে? 5। তাহলে ভাই কততম শক্তি স্তর থেকে আসলো? পঞ্চম শক্তি স্তর থেকে আসলো। এই হচ্ছে আমাদের আনসার। সাদমান সাকিব বলছে জেড কোন সময় আসবে? বাবা জেড সব সময় থাকে, তো হাইড্রোজেনের জন্য জেড এর মান তো 1। সো জেড এর মান 1 হইলে 1 এর স্কোয়ার করলে তো লেখার দরকার হয় না। তোমরা যদি এখন এটা না বুঝো যে জেড কে কই থেকে আসলো, জেড সব সময় থাকে, হাইড্রোজেন হইলে আমাদের দেখানো দরকার হয় না, বুঝছো? তো কই থেকে আসলো? পঞ্চম শক্তি স্তর থেকে আসলো। কাঁচা বাচ্চারা বুঝিয়াছি সবাই? ইজি প্রশ্ন। এরপরে হচ্ছে আমরা এই প্রশ্নটা সবাই একটু লিখে নাও। ম্যাথটা তোলা হলে সবাই একটু জানিও। আচ্ছা, হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীতে ব্রাকেট সিরিজের তৃতীয় লাইনে তরঙ্গ দৈর্ঘ্য কত? আচ্ছা কাঁচা বাচ্চারা বুঝো কিনা দেখো তো, ব্রাকেট সিরিজ মানে কত? ব্রাকেট সিরিজ মানে হইতেছে এন লো সমান 3 হইতে বাধ্য। মনে আছে লাইমেনের জন্য 1, দেখো লাইমেনের জন্য 1, বামারের জন্য 2, সো লাইমেনের জন্য 1, বামারের জন্য 2, ব্রাকেটের জন্য 3। তাহলে ব্রাকেট সিরিজ। এখন ব্রাকেট সিরিজের তৃতীয় লাইন, সবাই লেখা বন্ধ করো, খাতায় লেখা বন্ধ করো, কমেন্ট লেখা বন্ধ করো। আমাকে তখন এন হাই বের করতে হবে। এখন এন হাই কত হবে দেখো, চল আমি ছবিটা দেখাই। ও সরি, ব্রাকেট সিরিজের জন্য 4 থুকু, এন লো সমান হইতেছে 4। এখন আমরা 3 নাম্বার লাইন বের করব। তো 3 নাম্বার লাইন যদি বের করতে চাই, এই হচ্ছে ব্রাকেট সিরিজ। আমি এই রংটা নেই, তারপর এটা দিয়ে দেখে দেখো, ব্রাকেট সিরিজের এই হচ্ছে প্রথমটা। কি বললাম ভাই? ব্রাকেট সিরিজের এটা হচ্ছে 1 নাম্বার লাইন, প্রথম লাইন। এটা ব্রাকেট সিরিজের 2 নাম্বার লাইন, এটা ব্রাকেট সিরিজের 3 নাম্বার লাইন। তাহলে বলো তো ভাই, ব্রাকেট সিরিজে 3 নাম্বার লাইন কই থেকে আসে? 7 থেকে আসে না? বুঝি এটা? আবারও বলতেছি, ব্রাকেট সিরিজের এটা প্রথম লাইন, এটা দ্বিতীয় লাইন, এটা তৃতীয় লাইন। তাহলে ব্রাকেট সিরিজের প্রথমটা আসে কত থেকে? 5 থেকে আসে। ব্রাকেট সিরিজের প্রথমটা 5 থেকে আসে, ব্রাকেট সিরিজের দ্বিতীয়টা 6 থেকে আসে। তাহলে ব্রাকেট সিরিজের তৃতীয়টা কই থেকে আসবে? 7 থেকে আসবে। এটা হচ্ছে ম্যানুয়াল হিসাব, সস্তা হিসাব। তাহলে আমি বলতে পারি এখানে এন হাই কত? এখানে এন হাই সমান হইতেছে 4 সরি 7।
এখন প্রশ্ন হচ্ছে ভাই এটা তো তুমি আসলে ম্যানুয়ালি হিসাব করলা, তুমি চাইলে একটা ফর্মুলা দিয়েও হিসাব করতে পারো, মানে এন হাই বের করার জন্য। সো ম্যানুয়ালি হিসাব না করে ফর্মুলা দিয়ে হিসাব করলে কি দাঁড়ায় জানো? ফর্মুলা হইতেছে এন হাই সমান এন লো প্লাস হচ্ছে লাইন নং। যেমন আমি তো ম্যানুয়ালি বের করে দেখাইলাম, তুমি চাইলে এখানে ফর্মুলায় বসাও। ফর্মুলায় কেমনে বসাবা? আমাদের তো উদ্দেশ্য ছিল এন হাই বের করা, তাই না? এন হাই হচ্ছে আমি বের করতে চাই, তাহলে এন হাই যদি বের করতে চাই, এন লো এর মান তো তুমি জানো, লো এর মান হচ্ছে 4। আর দেখো তো ভাইয়া, তোমাকে প্রশ্নে বলে দিছে কত নম্বর লাইন, কত নম্বর লাইন বলে দিছে তোমাকে, বলছে তৃতীয় লাইন, তার মানে এখানে 3 যোগ করো, অটোমেটিক্যালি কত থাকে? অটোমেটিক্যালি 7 থাকে। তো ফর্মুলা দিয়ে বের করো, যে যা আসবে, তুমি যদি ইকুয়েশন দিয়ে বের করো তাই আসবে। বাকিটুকু আমরা ইকুয়েশনে বসাই। 1/λ সমান হইতেছে 10 96 78 ইন্টু 1/4 তার স্কোয়ার মাইনাস 1/7 তার স্কোয়ার। এখানেও জেড নেওয়ার দরকার নেই। তাহলে আলটিমেটলি কি থাকে? 10 96 78 ইন্টু 1/16 মাইনাস 1/49। তাহলে আলটিমেটলি 1/λ এর মান থাকে হচ্ছে এইটা 4616.54। তাকে যদি আমি উল্টাই, তাহলে এখানে ল্যামডা সমান থাকে হইতেছে 2.16 10⁻⁻4 এত সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের আনসার। নাহিদ হাসান জিজ্ঞেস করছে 10 96 78 কই থেকে আসলেন? আয় হায়, সারা রাত রামায়ণ পড়ার পরে সকালবেলা জিজ্ঞেস করতেছে সেটা কার বাবা ছিল, খুবই দুঃখজনক। ওকে, সহজ ম্যাথ। হ্যাঁ, অনেকে বলতেছে সহজ ম্যাথ। এই প্রশ্নটা লিখে নাও। সাবরিনা বলছে ভাইয়া এন কি 8 হতে পারে? হ্যাঁ হতে পারে, যে কোনো কিছুই হতে পারে। আচ্ছা, বামার সিরিজের এইচ বি, এখন দেখো এই যে এইচ বি মানে কি বুঝো? যদি এমন হইতো, এমনে লেখা থাকতো, এটা একটা সিম্বল, বুঝছো? এইচ আলফা, এইচ আলফা, আলফা মানে হচ্ছে প্রথম লাইন বোঝায়, বুঝছো? একটা কনভেনশনাল সিম্বল, সেটা তোমাদেরকে চেনাচ্ছি। আর এইচ বিটা বলতে বোঝায় দ্বিতীয় লাইন। তাহলে টেকনিক্যালি আমাদেরকে বলছে যে বামার সিরিজের দ্বিতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। বামার সিরিজের দ্বিতীয় লাইনে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে ভাইয়া ইজি পিজি, 1/λ সমান 10 96 78 ইন্টু, এই কাঁচা বাচ্চারা বামার সিরিজ মানে কি 2 তার স্কোয়ার হবে না? বামার সিরিজ মানেই হইতেছে 2 তার স্কোয়ার, এখানে কোনো সন্দেহ নাই। মাইনাস, এখানে কি হবে? বামার সিরিজের দ্বিতীয় লাইন, তোমাদেরকে ফর্মুলা শেখাইছি। ফর্মুলা কি ছিল? ফর্মুলা ছিল এইটা, এন হাই সমান এন লো প্লাস লাইন। কত নম্বর লাইন বলছে? এখন এন লো এর মান 2, কারণ বামার সিরিজ, আর 2 নম্বর লাইন জিজ্ঞেস করছে, মানে কত হবে? 4 হবে, তাই না? তাহলে এখানে 1/4 তার স্কোয়ার, জেড স্কোয়ার না নিলেও হবে। তাহলে আমি যদি একবার এখানে ভ্যালু বসাই, তাহলে কি দাঁড়ায়? এখানে 4 আর এখানে হচ্ছে 16, 1/, আনসার। ল্যামডা সমান থাকে হইতেছে 4.86 10⁻⁻5। তুমি চাইলে এটাকে ন্যানোমিটার নিতে পারো, বাট দরকার নেই তো, আমাকে তো ন্যানোমিটারে বের করতে বলে নাই। ন্যানোমিটার আমরা নিব যখন হতেছে ন্যানোমিটার আমাদের দরকার, ওই যে রং বের করতে গেলে আমাদের ন্যানোমিটার দরকার। সবাইকে এটা বুঝিয়ে আছি কি কাহিনী হয়েছে?
এরপরে চলো আমরা আরেকটা ম্যাথ দেখি। আরেকটা ম্যাথ হচ্ছে এইটা। বামার সিরিজের দ্বিতীয় লাইনের রং কি? এই হচ্ছে প্রশ্ন। বামার সিরিজের দ্বিতীয় লাইনের রং কি? তোমরা কি ফিল করতে পারো যে বামার সিরিজের দ্বিতীয় লাইনের রং বলতে আসলে এই যে এটাই তো বামার সিরিজের দ্বিতীয় লাইন, তাই না? তাহলে আমরা ফার্স্টে কি বের করব? আমরা ফার্স্টে বের করব হইতেছে ল্যামডার মানটা। এবং দেখো ল্যামডা কি? ল্যামডা হইতেছে এখানে যেটা পাইছি 4.86 10⁻⁵। তো আমি একটু লিখি আগের অঙ্ক থেকে আর কি। আগের ম্যাথ থেকে আমরা কি পাইছি? ল্যামডার মানটা পাইছি, ওটা আমাদের করে নিতে হইতো আর কি, বুঝছো? তাহলে ল্যামডা সমান পাইছি হইতেছে এইটা 4.86 10⁻⁵। সেটা কিসে আসলো? সেন্টিমিটারে। কিন্তু আমাদের নিতে হবে কিসে? ন্যানোমিটার। তাহলে কি দিয়ে গুণ করবো? 10⁻7 দিয়ে গুণ করবো। 486 ন্যানোমিটার। এটা কি ছিল দেখো? ব্লু ছিল। সবাই কি বুঝিয়ে আছি? আসমানি আর কি, আসমানি বা ইংলিশে বললে ব্লু। এখন অনেকে বলতে পারে ভাই ন্যানোমিটার কেন নিছেন? ন্যানোমিটার নিতে তো আমি বাধ্য, কারণ আমি তো ন্যানোমিটারে চিনি রঙগুলা। আমি তো হইতেছে সেন্টিমিটারের রঙগুলো চিনি না, তাই না? এই ইন্ডিগোর ব্লু নিয়ে স্যাররা কখনো নাম্বার কাটে না। মানে ধরো তুমি ইন্ডিগোর জায়গায় ব্লু লিখলা আর ব্লু এর জায়গায় ইন্ডিগো লিখলা, এটা স্যাররা নাম্বার কাটে না, কারণ দুইটা আসলে সেম জিনিসই হয়। এবার সবাই একটু খাতায় টাইটেল লিখে নাও। খুবই ইম্পর্টেন্ট টপিক, খুবই মানে খুবই। একটা হইতেছে ল্যামডা ম্যাক্স, একটা হচ্ছে ল্যামডা মিনিমাম। ম্যাক্স মিনিমামের কাহিনী আর কি। ল্যামডা ম্যাক্স এবং ল্যামডা মিনিমাম। এখন ল্যামডা ম্যাক্স এবং মিনিমাম সবাই কিছুক্ষণ লেখা বন্ধ করো, কিছুক্ষণ কমেন্ট করা বন্ধ করো। আচ্ছা দেখো তো, ল্যামডা ম্যাক্স যখন হয় তখন কয়েকটা রাশি অটোমেটিক্যালি চলে আসে। তোমরা কি ফিল করতে পারো? ল্যামডা ম্যাক্স হইলে এনার্জি মিনিমাম হয়, বুঝো এটা? কারণ ই সমান কি ছিল? ই সমান ছিল hc/ল্যামডা, মানে ই আর ল্যামডা কিন্তু ব্যস্তানুপাতিক। তাহলে ল্যামডা যদি ম্যাক্স হয়, ই কি হবে? মিনিমাম হবে। আবার ই মিনিমাম হইলে নিও মিনিমাম হবে, নিও 12 মিনিমাম হবে। সবই ঠিক আছে, কিন্তু যেখানে ল্যামডা ম্যাক্স সেখানে ই আবার মিনিমাম, নিউ মিনিমাম, আর নিউ মিনিমাম হইলে নিউ 12 মিনিমাম হবে। কেন নিউ মিনিমাম? কারণ দেখো ই সমান কি? ই সমান হইতেছে এইচ নিউ। তো যেখানে ই মিনিমাম সেখানে নিউ মিনিমাম। ই মানে এনার্জি, ইসরাত জাহান। তোমরা এখনো যদি এই সিম্বল গুলো চিনতে না পারো, ই মানে এনার্জি। আবার ল্যামডা যখন মিনিমাম তখন ই হইতেছে ম্যাক্সিমাম, তখন নিউ হইতেছে ম্যাক্সিমাম, নিউ 12 হইতেছে ম্যাক্সিমাম। এই তো। এবার কিছু ব্যাপার স্যাপার আছে, ব্যাপার স্যাপার গুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। অনেক সময় থাকে না যে একই হিসাব নিকাশ আমরা একটু ঘুরায় পেঁচাই করি। যেমন ঘুরায় পেঁচাই তোমাকে যদি করা হয়, তাহলে এটা উদাহরণ দেই। তোমাকে বলতেছে যে হইতেছে 12-র সাথে 11 যোগ করো। তো আমরা অনেক সময় এরকম করি না যে 12-র সাথে সরাসরি 11 যোগ করি না, 12-র সাথে আগে 10 যোগ করি মনে মনে, 22 হইলো, তারপরে 1 যোগ করি। এই তো, এভাবে তো আমরা অনেক সময় করি, তাই না? বুঝো কিনা আমার কথা? মানে ধরো আমাকে বললো যে 12-র সাথে 11 যোগ করে বলো কত হয়। আমরা তো মাঝে মধ্যে এটা করি যে আগে 12-র সাথে 10 মনে মনে যোগ করি, তারপরে আবার 1 যোগ করি। তাহলে 12 আর 10 22 আর 1 23 হয়। এটাকে বলা হয় নিজের কাছে নিজের ক্যালকুলেশনটাকে মনে মনে করে নেওয়া, বুঝছো? তো আমরা দেখলাম ল্যামডা ম্যাক্স হইলে এনার্জি মিনিমাম হয়, বা নিউ তখন মিনিমাম হয়, নিউ 12 মিনিমাম হয়।
তো আমাদের ম্যাক্সিমাম সময় ল্যামডা নিয়ে কাজ করতে হয়, বুঝছো? কিন্তু বিশ্বাস করো এইসব জিনিস না ল্যামডা নিয়ে ফিল করা যায় না। মানে আমি যখন তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম তখন আমি এনার্জি দিয়ে ফিল করতাম সব সময়। এনার্জি দিয়ে ফিল করাটা সহজ। কিরকম? পরীক্ষায় আমাকে ল্যামডা ম্যাক্স চাইলো, যে ম্যাক্সিমাম ল্যামডা কোথায় হয়, আমি সাথে সাথে ধরে নিতাম যে ল্যামডা যখন ম্যাক্স তাহলে এনার্জি হচ্ছে মিনিমাম। মানে পরীক্ষায় চাইছে ল্যামডা, আমি আগে এনার্জি দিয়ে চিন্তা করতাম, কারণ ল্যামডা ম্যাক্সের কিছু শর্ত আছে, ওই শর্তগুলো ল্যামডা দিয়ে ফিল করা যায় না, এনার্জি দিয়ে ফিল করা যায়। তো তুমি পরীক্ষায় ল্যামডা ম্যাক্স চাইলে সাথে সাথে মনে নিবা যে ল্যামডা ম্যাক্স মানে কি এনার্জি মিনিমাম। কি বলছি বুঝতে পারছো? পরীক্ষায় ল্যামডা থাকুক আর যাই থাকুক আমরা সবকিছু হিসাব করব ই দিয়ে ফিল করব। এখন দেখো তো আমি এখানে দেখাই যে ল্যামডা মিনিমাম কখন হয়। আমরা একটা শর্ত দেব কখন এই ঘটনা ঘটবে, মানে যখন একটা ইলেকট্রন স্থানান্তরিত হবে তখন কখন মিনিমাম ল্যামডা হবে। ধরো তোমাকে প্রশ্নে চাইলে হইতেছে মিনিমাম ল্যামডা, তাহলে প্রশ্নে মিনিমাম ল্যামডা চাইছে, বাট তুমি ল্যামডা দিয়ে চিন্তা করবা না, তুমি চিন্তা করবা ই দিয়ে। কেমনে চিন্তা করবা? আচ্ছা ল্যামডা যদি মিনিমাম হয় তাহলে ই কি হবে? ম্যাক্সিমাম হবে। এখন ই ম্যাক্সিমাম মানে কি? একটা ইলেকট্রন উপর থেকে নিচের দিকে নামতেছে, তাই না? তুমি তো ওই যে হাইড্রোজেন বর্ণালী পড়তেছো বা বিকিরণ বর্ণালী পড়তেছো, তো ইলেকট্রন উপর থেকে নিচের দিকে নামবে, ছবিগুলো দেখো। এখন চিন্তা করো একটা ইলেকট্রন কই থেকে নামলে, সে যেখানেই নামুক না কেন, কই থেকে নামলে ম্যাক্সিমাম এনার্জি বিকিরণ করে? ধরো তুমি কোন একটা বিল্ডিং এর দোতলায় থাকো বা তিনতলায় থাকো, উপর থেকে নামবা, কই থেকে নামলে সব থেকে বেশি ক্যালোরি বার্ন হয়, সব থেকে বেশি শক্তি খরচ হয়? চিন্তা করো। একটা বিল্ডিং এ তুমি দোতলায় থাকো, উপর থেকে নামবা, কই থেকে নামলে সব থেকে বেশি ক্যালোরি বার্ন হয়? ছাদ থেকে নামলে না? বুঝি তো? একজন বলতেছে 3, আরে ভাই ছাদ থেকে নামলে সব থেকে বেশি ক্যালোরি বার্ন হয়। ছাদ মানে কি? অসীমতম, অর্থাৎ এন হাই যখন কি হবে? অসীম হবে। হ্যাঁ, তাওহিদ ঠিক আনসার দিছে ইনফাইনাইট থেকে। তার মানে বুঝতে পারছো এটা কিন্তু ল্যামডা দিয়ে ফিল করা যায় না। অর্থাৎ যখন কোন একটা ইলেকট্রন অসীম থেকে নামবে, একটা ইলেকট্রন যখন অসীমতম শক্তি স্তর থেকে নামবে তখন সেখানে এনার্জি ম্যাক্সিমাম হয়। এনার্জি ম্যাক্সিমাম মানে হইতেছে ল্যামডা মিনিমাম। এই জন্য বলতেছি হিসাব নিকাশ করব হইতেছে ল্যামডা দিয়ে, এনার্জি দিয়ে, আর তারপরে ল্যামডার মধ্যে আমরা মান বসাই ফেলবো, বুঝছো? এখন তোমাদের মধ্যে একটা প্রবণতা আছে যে একটা সাইড যখন হইতেছে রিজু তালুকদার বলছে বুঝি নাই, আচ্ছা ঠিক আছে যারা বুঝো না আবার বুঝাইতেছে, সহজে চিন্তা করো আর কি, মাঝে মধ্যে নিজেকে পুশ করবো আর কি, তুমি বুঝতে না চাইলে আমি তোমাকে বুঝাইলেও বুঝবা না। তুমি কোন একটা বিল্ডিং এর দোতলায় থাকো, আমরা আগে বলি কি করতে চাচ্ছি। আমরা মাঝে মধ্যে ইলেকট্রন যখন উপর থেকে নিচে নামে তখন তো সে শক্তি বিকিরণ করে, সেই শক্তির একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে, তাই না? সেই শক্তির একটা কম্পাঙ্ক আছে। তো কি কাহিনী, আমি বের করব যে কখন আসলে যে তরঙ্গ দৈর্ঘ্যটা নির্গত হয় সেটা ম্যাক্সিমাম হবে, এটা আমরা বের করতে চাচ্ছি, বা কখন সেটা মিনিমাম হয়। তো ল্যামডা যখন মিনিমাম হয় তখন ম্যাথমেটিক্যালি এনার্জি ম্যাক্সিমাম হয়। তো আমরা চিন্তা করব এনার্জি দিয়ে, ল্যামডা দিয়ে চিন্তা করব না, ল্যামডা দিয়ে ফিল করা যায় না। সো এনার্জি কখন ম্যাক্সিমাম হবে? তুমি যখন একটা বিল্ডিং এর কোন একটা তলায় নামবা, উপর থেকে নামবা, তো যেখান থেকে নামো, ছাদ থেকে নামলে, ওই বিল্ডিং এর জন্য ছাদ থেকে নামলে ম্যাক্সিমাম ক্যালোরি বার্ন হবে। একটা পরমাণুর ছাদ কত? একটা পরমাণু তো অসীম সংখ্যক শক্তি স্তর থাকে, তাহলে পরমাণুর অসীমতম শক্তি স্তর থাকলে পরমাণুর ছাদও অসীম হবে। তো অসীম থেকে নামলে এনার্জি ম্যাক্সিমাম, ল্যামডা মিনিমাম, নিউ ম্যাক্সিমাম, নিউ বার ম্যাক্সিমাম। সো এই চারটারই শর্ত হইতেছে এইটা। ওকে, এবারে সে এখানে কি হবে? সো আমাদের একটা বাতিক আছে, আমরা কোন একটা সাইড যখন অসীম হয় বাকি সাইডটা জিরো ধরতে আমাদের একটা মন ভাল লাগে আর কি। কিন্তু এখানে কাহিনী হইতেছে দেখো, তুমি কিন্তু উপর থেকেই নামবা এবং এখানে তোমার মিনিমাম ক্যালোরি বার্ন হইতে হবে, মিনিমাম ক্যালোরি। এখন ধরো তো ভাই তুমি দোতলায় থাকো, বলো তো কই থেকে নামলে সব থেকে মিনিমাম ক্যালোরি বার্ন হবে? কোয়েশ্চেন হচ্ছে তুমি দোতলায় থাকো, নামতে হবে, যেমন মুনা তাবাসসুম বলছে মাইনাস ইনফিনিটি, আরে বাবা উপর থেকে নামতে হবে, নিচ থেকে ওঠা যাবে না। 2 তলায় থাকো, কোন তলা থেকে নামলে? তাসমিয়া আনসার দিচ্ছে 2, বাবা নামতে হবে রে বাবা। এই যে অনেকে বলদ আনসার দিচ্ছে 1, আরে বাবা নামতে হবে রে বাবা, উপর থেকে নামবি, উপর থেকে নামবি। কেমনে আনসার দাও তোমরা? না হয় না।
কেমিস্ট্রি বোঝার আগে আগে বাস্তবতা তো বুঝতে হয়। কেমিস্ট্রি দূরে ঠেলো, কেমিস্ট্রি বাদ দাও ভাই। ভাই 3 তলা থেকে নামলে মিনিমাম এনার্জি বার্ন হবে, 3 তলা থেকে নামলে 3। তোমরা এটাই বুঝো না কেমিস্ট্রি তোমাদের কেমনে বুঝাবো? এক একজন 1 আনসার দিচ্ছে, কেউ 0 আনসার দিচ্ছে, কেউ 2 আনসার দিচ্ছে। তাহলে তুমি যদি দোতলায় থাকো 3 থেকে নামলে মিনিমাম ক্যালোরি বার্ন হবে। তুমি যদি 3-এ থাকতা 4 থেকে নামলে মিনিমাম ক্যালোরি বার্ন হবে। তুমি যদি 1-এ থাকতা, নিচতলায় থাকতা, তাইলে 2 তলা থেকে নামলে মিনিমাম ক্যালোরি বার্ন হবে। ওকে, তার মানে বুঝতে পারছো তুমি যে তলায় থাকো ঠিক তার উপরের তলা থেকে নামলে মিনিমাম ক্যালোরি বার্ন হবে। ওকে, তার মানে আমি বলতে পারি যে এইখানে শর্ত কি, এইখানে শর্ত হইতেছে এইটা যে যখন n হাই সমান হবে হইতেছে n লো প্লাস 1, মানে ঠিক তার উপরেরটা। তাহলে ঠিক উপরেরটা থেকে নামলে হইতেছে এনার্জি হবে মিনিমাম, এনার্জি মিনিমাম হলে ল্যামডা ম্যাক্সিমাম হবে। আর যদি হইতেছে অসীম থেকে আসে তাহলে এটা কি হবে? এনার্জি ম্যাক্সিমাম হবে। তো আমরা একটা ম্যাথ সলভ করি। এটা লিখে নাও। আচ্ছা এই ম্যাথ না, আমি একটু তোমাদেরকে একটু দেখাই। ধরো অন্য একটা ম্যাথ আমি দিচ্ছি, পরে ওখানে যাবো না। প্রমাণ করো বামার সিরিজে দৃশ্যমান বর্ণালী তৈরি হয়। তোমাদেরকে যেটা মুখস্থ করতে বলছিলাম সেটা প্রমাণ আর কি, বুঝছো? কি বলে? প্রমাণ করো বামার সিরিজে দৃশ্যমান বর্ণালী তৈরি হয়। তোমাদের কমন সেন্স দেখে আমি খুব হতবাক হয়ে গেছি। কেমিস্ট্রি নলেজ না, এই একটা প্রশ্ন যে 2-এ নামবে, উপর থেকে নামবে, কই থেকে নামলে সব থেকে কম ক্যালোরি বার্ন হয়। কেউ বলতেছো 1 থেকে, আমি প্রশ্নের মধ্যে বারবার বলতেছি যে নামতে হবে। কেউ বলতেছো 2 থেকে, আরে ভাই 2 থেকে 2-এ নামে না তো, উপর থেকে নামতে হবে। প্রমাণ করো বামার সিরিজে দৃশ্যমান বর্ণালী তৈরি হয়। এখন তোমার কাছে এটা কিন্তু খুব সহজ কাজ যে ভাইয়া আপনি এতক্ষণ ধরে হইতেছে পড়াইছেন, তারপরে একটা ম্যাথ দিচ্ছেন, তো এইটা তো আসলে হচ্ছে ওই টপিক রিলেটেড ম্যাথই হবে, তাই না? এটা খুবই স্বাভাবিক। তো পরীক্ষায় ম্যাথটা আসলে তুমি আসলে কিভাবে বুঝতা যে এখানে আসলে ওই ম্যাথটা আছে? আমাকে বলছে প্রমাণ করো বামার সিরিজে দৃশ্যমান বর্ণালী তৈরি হয়। এখন তার মানে কি, বামার সিরিজের আমি ল্যামডা রেঞ্জ বের করব, মানে বামার সিরিজের যত ল্যামডা পসিবল আমি সব বের করব। বের করে দেখাবো 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার এর মধ্যে পড়ে কিনা। আগে প্ল্যানটা বুঝো। কি বলছি? আমরা বের করব বামার সিরিজের সবগুলো ল্যামডা বের করব। সবগুলো ল্যামডা বের করে আমি দেখব যে হইতেছে এটা কি ইসের মধ্যে পড়ে কিনা, দৃশ্যমানের মধ্যে পড়ে কিনা। এখন আমাকে বলো তো ভাই, সবগুলো কি বের করা সম্ভব, নাকি ম্যাক্সিমাম মিনিমাম বের করলে সব বের হয়ে যায়? বলো তো, চিন্তা করো তো, যে বামার সিরিজের কি এরকম সব একটা একটা করে বের করা পসিবল? আনসার হচ্ছে না। আমি কি করব তাহলে? আমি হইতেছে ম্যাক্সিমাম মিনিমাম এভাবে বের করব। তাহলে ম্যাক্সিমাম মিনিমাম, ওকে। আচ্ছা আরেকটা কমেন্ট নিতে চাই ভাই, একটু উপরে যান তো। আচ্ছা আরেকটু উপরে যান, আরেকটু উপরে যান। আয়শা আক্তার বলছে ভাই যারা বুঝতেছে ওরা মেবি টিনের বাসায় থাকে, তাই অন্য এক্সাম্পল দিলে ভালোভাবে বুঝতো। আচ্ছা, মানে যে টিনের বাসায় বুঝে তারে যদি আমি এই উদাহরণ দেই, 2 তলায় নামতে গেলে কয় তলা থেকে নামলে সব থেকে কম ক্যালোরি বার্ন হয়, তো সে কোনোদিন আর কি মাল্টিপল স্টোর বিল্ডিং দেখেনি, এই জন্য সে বুঝবে না। তো আমি ম্যাক্স বের করব, মিনিমাম বের করব। তো আগে দেখি ল্যামডা ম্যাক্স কত হবে বা ল্যামডা মিনিমাম কত হবে। তোমাদের ভাই এত হাস্যকর হাস্যকর কমেন্ট। 1/λ মিনিমাম। আচ্ছা ল্যামডা যখন মিনিমাম হয়, আমি যেভাবে চিন্তা করছি এভাবে চিন্তা করবা। 10, 96, 78। তোমাদেরকে বলছিলাম
যে ল্যামডা দিয়ে আমরা চিন্তা করব না, আমরা চিন্তা করব কিভাবে, আমরা চিন্তা করব এনার্জি দিয়ে। তাহলে মাথার মধ্যে ঢুকাও, ল্যামডা মিনিমাম মানে এনার্জি ম্যাক্সিমাম, এটা মাথায় ঢুকাও। আমি সারা জীবন এমনি ম্যাথ করে আসছি। ল্যামডা মিনিমাম মানে এনার্জি ম্যাক্সিমাম, এনার্জি ম্যাক্সিমাম মানে কি, বামার সিরিজ মানে তো 1/2 তার স্কোয়ার, এনার্জি ম্যাক্সিমাম মানে অসীম থেকে আসে। সো 1/2 অসীম তার স্কোয়ার, 1/2 অসীম তার স্কোয়ার মানে কি 0 হয়ে যায়। আলটিমেটলি এখানে ল্যামডা মিনিমাম সমান কি থাকে, 3.64 10⁻⁻5 এত সেন্টিমিটার। ন্যানোমিটারে নিলে 10⁻7 দিয়ে গুণ করো, এখানে কি থাকে, এখানে থাকে হইতেছে 364 এত ন্যানোমিটার। আমি মিনিমামটা পাইলাম। এবার এসে হইতেছে ল্যামডা ম্যাক্সিমাম কি হবে। দশ, 96, 78। আমি যেভাবে চিন্তা করি সেভাবে চিন্তা করবা। ল্যামডা ম্যাক্সিমাম এর মানে কি, এনার্জি মিনিমাম হবে। এনার্জি মিনিমাম কই থেকে আসে, যখন তার ঠিক উপর থেকে আসে। তার মানে এখানে কি হবে, 1/2 তার স্কোয়ার মাইনাস 1/3 তার স্কোয়ার, ঠিক উপর থেকে আসবে। এবং এখানে ল্যামডা ম্যাক্স এর মানটা থাকে হতেছে এইটা 6.56 10⁻⁻5 এত সেন্টিমিটার। এটাকে যদি তুমি ন্যানোমিটার বানাও 656 এত ন্যানোমিটার দ্বারা। ভাই ইনফিনিটি কি করলে, আরে ভাই 1/∞ মানে 0, ক্যালকুলেটরে বসাও। 1/∞ মানে হচ্ছে 0। তাইলে আমি বামার সিরিজের যে রেঞ্জটা পাইলাম সেই রেঞ্জটা হচ্ছে এইটা, যে 364 থেকে কত 656। এই দৃশ্যমান কি দিয়ে শুরু হয়, 400 থেকে 700 না? তাহলে 400 থেকে 700 যদি হয়, এটা তো অনেকটা 400 থেকে 700 কাছাকাছি। সো এখান থেকে আমরা বলতে পারি যে হইতেছে কি হবে, এটা দৃশ্যমান তৈরি হবে। মানে 364 তো দৃশ্যমান হয়, 656 তো দৃশ্যমান হয়, একেবারে হুবহু মেলে নাই, কাছাকাছি তো মিলছে। ইনফিনিটি কেমনে বসায়, ইনফিনিটি কেমনে বসায় না, দেখো 1/∞ মানে কি, একরে তুমি যদি অসীম সংখ্যক ভাগ করো তাহলে 0 থাকে, 1/∞ মানে 0। একজন জিজ্ঞেস করছে যে ভাইয়া জেড কই গেল, জেড স্কোয়ার কি লাগবে না, তাফসিরুল ইসলাম, যে কি বলবো আর, হাইড্রোজেন বাবা, এগুলো হাইড্রোজেন, হাইড্রোজেনের জেডের মান 1 না, তুমি এখানে 1 এর স্কোয়ার বসাও, তুমি এখানে 1 এর স্কোয়ার বসাও, বুঝছো, দেখবা জেড থাকবে না আর কি। তাহসান হাবিবও জিজ্ঞেস করতেছে জেড কই গেল, বসাও জেড থাকবে না। তারপরে একজন জিজ্ঞেস করছে 3 কই থেকে পাইছেন, NH নিলয় জিজ্ঞেস করছে 3 কেন, নিলয় ল্যামডা ম্যাক্সিমাম, ল্যামডা ম্যাক্সিমাম মানে কি, এনার্জি মিনিমাম, এনার্জি মিনিমাম মানে তোমাদেরকে এতক্ষণ ধরে যেটা বুঝাইলাম ঠিক উপরেরটা থেকে আসবে, সো লো প্লাস হচ্ছে 1। সবাই কি বুঝছি? তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দেই, হোমওয়ার্ক হইতেছে এইটা, প্রমাণ করো লাইম্যান সিরিজে প্রমাণ করো লাইম্যান সিরিজে ইউভি রশ্মি তৈরি হয়। ওকে, এটা তোমরা আগামী ক্লাসে হচ্ছে চেষ্টা করবো বাসায় আর কি। সুবহানা বলছে 400 থেকে 700 ন্যানোমিটারের কাছাকাছি, কথাটা কি লিখবো রিটেনে, না জাস্ট লিখে দিবা দৃশ্যমান। আজকের ক্লাসে আমি খুবই হতাশার সাথে বলতেছি, মানে জাতের প্রশ্ন আসলে আজকের ক্লাসে আমি খুব কম পাইছি। ধরো ব্যাপারটা এরকম না যে হইতেছে আমি এই প্রথম হচ্ছে তোমাদেরকে মানে কোনো ইন্টারের ব্যাচ পড়াচ্ছি, বুঝছো। সো ইন্টারে একটা স্টুডেন্ট কিরকম প্রশ্ন করতে পারে এটা আমার আইডিয়া আছে, কিন্তু আজকে জাস্ট একেবারে অনেস্টলি স্পিকিং যে রিলেভেন্ট কোয়েশ্চেন বা প্রশ্ন দেখে ভালো লাগে সেরকম প্রশ্ন আজকের ক্লাসে আসলে পাইনি আমি, মানে আমার খুবই আজকে হতাশ লাগছে ক্লাসটা নিতে।
এবং আমি জানি আমার সাথে অনেকে যারা প্রশ্ন এখানে করে নাই এরাও খুবই হতাশ হয়েছে, মানে যেসব প্রশ্ন আসলে তোমরা আজকে করছো। মানে অনেকে এটা বলবা যে ভাইয়া আমরা নতুন নতুন তো এই জন্য এই প্রশ্নগুলো করতেছি, এই প্রশ্নগুলো করে না। ভাইয়া তোমরা হয়তো নতুন, আমি তোমাদের মতো নতুনদের সাথে ডিল করে আসলে নতুন না, বুঝছো? তো কথা হচ্ছে যে সত্যি কথা আজকে ক্লাসটা আমার আমার খুবই এক্সস্টিং লাগছে। মানে প্রশ্নগুলো আসলে হইতেছে খুবই অপ্রাসঙ্গিক ছিল আজকে, খুবই হতাশাজনক ছিল। এই প্রশ্নগুলো আসলে আসার কথা না আর কি। মানে এই টাইপের প্রশ্ন তুমি যদি করো এর মানে হইতেছে তুমি আসলে ক্লাসে হয়তো থাকো না, অমনোযোগী থাকো, তারপরে হুটহাট করে জেড কই গেল, এটা কই গেল, ওটা কই গেল, এই প্রশ্নগুলো আসলে করো। তো যাই হোক, যেটা হয়েছে হয়েছে। এই হোমওয়ার্কটা আসলে হইতেছে একটু চেষ্টা করবা। আর শেষ করতে পারলাম না, আরেকটা এক্সট্রা ক্লাস নিতে হবে আর কি চ্যাপ্টারের উপরে। এবং নেক্সট ক্লাসে হইতেছে আমরা কি কি পড়বো একটু বলে দিই। আমরা পড়বো হইতেছে হাইজেনবার্গ, বর্ণালীর কিছু বাকি আছে আর কি, বুঝছো? বর্ণালীর বাকি হইতেছে হচ্ছে আমাদের ইয়া বাকি আছে, কি বলে, জাল টাকা বাকি আছে। বর্ণালীর কিছু প্র্যাকটিস আসলে বাকি আছে। তো জাল টাকা পড়বো আমরা আগামী ক্লাসে। এমআরআই পড়বো। তারপরে হচ্ছে আমরা হচ্ছে কি বলে, শতপ্রভা, শতপ্রভা, তারপরে হচ্ছে অনুপ্রভা, এগুলো পড়বো। এগুলো বর্ণালীর মধ্যে পড়ে। এরপরে আমরা পড়বো হইতেছে হাইজেনবার্গ, মানে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। আরেকটা হচ্ছে শ্রোডিঞ্জার পড়বো। এটা হচ্ছে আগামী ক্লাসে। এবং আগামী ক্লাসে হতেছে আমরা এই চ্যাপ্টার শেষ করে ফেলবো আর কি, চ্যাপ্টারের এই অংশটুকু। আচ্ছা, এবার একজন জিজ্ঞেস করছে ইউভি রশ্মির রেঞ্জ কত। মানে শ্রী বিশ্বজিৎ চক্রবর্তী স্মার্টনেস তোমাদের শিখাই দেয় ভাই, কমেন্টটা নিচে নেন। মানে ও আসলে এই প্রশ্নটা আমি দিছি, তো এই প্রশ্ন দেওয়ার পরে ও জিজ্ঞেস করছে যে ভাইয়া সবাই তো মনোযোগ দিয়ে শোন, আমি তোমাদেরকে স্মার্টনেস শিখাই দিই। ও এই প্রশ্নটা দেওয়ার পরে আমাকে জিজ্ঞেস করতেছে যে ভাইয়া ইউভি রশ্মির রেঞ্জটা কত। আমি হইলে কি করতাম জানো, আমি এখানে ম্যাক্সিমাম মিনিমাম বের করতাম, বের করে ধরতাম এই পাশে আগডুম হয়েছে আর এই পাশে বাগডুম হয়েছে, ধরলাম কিছু একটা আসছে, আগডুম আর বাগডুম দুই পাশে আসলো। এবং আসার পরে ভাই তুমি তো জানো, তুমি তো মুখস্থ যে এটা ইউভির মধ্যে পড়ে, তুমি তো মুখস্থ আছে। তাহলে তুমি যদি নাও জানো যে ইউভির রেঞ্জ কত, ধরো নাও যদি জানো, তাও তো ভাই লিখে দেওয়া যায় অতএব এটি ইউভি অঞ্চলে পড়ে। স্মার্টনেসটা বুঝো, স্মার্টনেস কোথায়। ধরলাম তুমি ইউভির রেঞ্জ জানো না, ধরলাম আসলে 1 ন্যানোমিটার থেকে 400 ন্যানোমিটার পর্যন্ত হচ্ছে ইউভি, বাট ধরলাম তুমি জানো না, না জানলেও কিন্তু চলে, কারণ তুমি তো জানো ও ইউভি অঞ্চলে পড়ে, এটা তো তোমার মুখস্থ। তাহলে ভাই যে রেঞ্জটা ম্যাক্সিমাম মিনিমামের রেঞ্জ যাই আসুক না কেন ভাই ও তো ইউভির মধ্যে আছে, এটা তো সর্বজন স্বীকৃত, তাই না? মানে পৃথিবী যদি হইতেছে সৌরজগতে থাকে, তো তুমি তো মুখস্থ পৃথিবী সৌরজগতের মধ্যে আছে, এটা প্রমাণ করার তো কিছু নাই। তো এগুলো হচ্ছে স্মার্টনেস। অনেক সময় সব জিনিস জানতে হয় না, কিছু জিনিস এমনিতেই আনসার করা যায়, বুঝতেছো? এই তোমরা কি আমি কি বলতে চাচ্ছি বুঝতে পারছো? পরীক্ষায় ধরো আসলো, আসার পরে তুমি ধরো একটা মান বের করলে, আবার তুমি রেঞ্জ জানো না। ভাই ঠিক আছে আমি রেঞ্জ জানি না, তো কি হয়েছে, যেহেতু এর মধ্যে আসছে ইউভি অঞ্চলের মধ্যে পড়ে। ওকে, ও আগামী ক্লাসে আমরা আরো পড়বো, আগামী ক্লাসে আমরা হইতেছে আইআর এর ব্যবহারও পড়বো। এগুলো হচ্ছে আগামী ক্লাসের জন্য থাক, ঠিক আছে? ওকে, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।